হানি হানি এক প্রকার চাপা স্বরে ধমকে পৌষকে ডাকছে তৌসিফ। পৌষকে ড্রপ করে তৌসিফ যাবে সাইডে। আজ মিটিং আছে তার দুটো, কিন্তু পৌষের আসার কোনো নামগন্ধ নেই। তৌসিফ মোজা পায়ে ড্রয়িং রুমে চপ্পল পরে বসে আছে। এরই মধ্যে মাথায় হেজাব পেঁচিয়ে মাস্ক আর ব্যাগ হাতে বেরিয়ে এলো পৌষ। চোখ তুলে যেই না তৌসিফ ডাকবে, অমনি খেয়াল করলো পৌষকে। লম্বা একটা গোড়ালি পর্যন্ত সুতি গাউন পরা পৌষ। তৌসিফই এনেছিল। সাদা গাউনটার মাঝে কমলা রঙের বড় একটা ফুল করা, হাতের কাজ করাতে সাধারণ দেখতে গাউনটার চড়া দাম নিয়েছে। কমলা রং একজনের কাছে বিষাক্ত ছিল, কেন জানি সহ্যই হতো না তার। এটা পরলে নাকি মেয়ে মেয়ে লাগে। কিন্তু জীবনে প্রথম তৌসিফের মনে হয়েছিল এই রংটা ওর তোতা পাখির ওপরেই ভালো মানাবে। আর হলেও কিন্তু তাই। মাথায় সাদা রঙের একটা একদমই সাদাসিধা সুতির হেজাব পেঁচিয়ে থাকার পরও দেখতে মায়াবী দেখাচ্ছে তার তোতা পাখিকে। সারাক্ষণই ঠোঁটের আগায় তার কথা লেগে থাকে। এই যে এখনো বুয়ার সাথে কথা বলছে। কি যে এত কথা বলে আল্লাহ মালুম। তৌসিফ গলা ছেড়ে ডাকলো, হানি প্লিজ গিভ মাই শুজ। পৌষ এক পলক পেছনে তাকিয়ে জুতার আলমারির কাছে গেল। কালো রঙের একটা লোফার বের করে তৌসিফের সামনে রেখে নিচে হাঁটু গেড়ে বসলো। তৌসিফ নির্দ্বিধায় পা গলিয়ে দিল লোফারে। পৌষ পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তৌসিফের দিকে না তাকিয়ে ফাঁকা গলায় জানালো, সুন্দর দেখাচ্ছে আমাকে? তৌসিফ চমকালো। এমন চমকই খেলো যেন মনে হলো ভরা রাস্তায় মুখ থুবড়ে পড়ে গিয়েছে ও। চোয়ালটা ফাঁক হতে নিলেও হলো না। তার হঠাৎই মনে হলো সারা জীবনের ঘষা মাজা আজ বুঝি সার্থক। উফ, বউটা বলে কি! তৌসিফের পরনে সাদা শার্ট আর কালো গ্যাবার্ডিং এর সাথে ইন করা, তার উপরে ব্লেজার, হাতে তার ব্ল্যাক ওয়াচ, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা। একটু বেড়েছে কিনা, গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের ছাপ স্পষ্ট। এই মুখ আর পেটানো ফিট শরীরটাতে মানুষ তাকে বরাবরই প্রশংসা করে। বন্ধু বান্ধব সব ঢিলা হয়ে লুজবুজু অবস্থা। তৌসিফকে দেখলেই তাদের চোখ চক্ষুর বড় বড় হয়ে যায়। সেবার এক বন্ধুর ভাতিজির জন্য ও প্রস্তাব পেয়েছিল। আশ্চর্যও হয়েছিল বটে। দিন শেষে কথা কিন্তু একটাই, তোমার টাকা তো দুনিয়া আছে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে মানুষ, অথচ সহায় সম্পত্তি যেন তাদের একমাত্র সম্বল। তৌসিফ উঠে দাঁড়িয়ে পৌষের কনুই ধরে নিজের কাছে আনলো। অতঃপর পৌষের হাতে থাকা মাস্ক ওর হেজাবের ভেতর দিয়ে কানে পেঁচিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমার তোতা পাখিকে অনেক সুন্দর লাগছে। আমি তো আপনার মতো ফর্সা না। হুম, আমার শীতের কোকিল পাখি তুমি। পৌষ ধুম করে একটা গুঁতা মারলো তৌসিফের পেটে। তৌসিফ আচমকায় গুঁতাতে অল্প ব্যথা পেয়ে বলে, কি করলাম? কটমট তাকিয়ে পৌষ বলল, আমি অমন কাইল্লা? তৌসিফ বুঝলো তার বউ ইমোশন বুঝেনি, সে বুঝেছে রং। কি আর করার, বউকে টেনে চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমার অ্যালবার্টস তুমি, একদম সাদা। পৌষ এবারেও ধাক্কা মারলো। কিচেনে যেতে যেতে বলল, আমার ঠ্যাং কি বকের মতো লম্বা? একেবারে আপনি, বলেই জিভ কাটল। তৌসিফ বোধহয় শোনেনি, নইলে লাগাতো এক ধমক। কিচেন থেকে হাতে ব্যাগ নিয়ে বেরোলো পৌষ। তৌসিফ তখন পৌষের ভার্সিটির ব্যাগ হাতে তুলেছে। দুজন বেরিয়ে যেতেই বোয়াগুলো ফুসুর ফাসুর লাগালো। তাদের মামাকে এভাবে দেখা হয়নি কোনো দিনও। গাড়িতেও মুখখানা ফুলিয়ে বাইরে তাকিয়ে রইল পৌষ। তাদের মাঝে দূরত্বও আছে। পৌষ একদম সিটিয়ে বসে আছে। তৌসিফ চোখের সানগ্লাসটা নামিয়ে পৌষকে এক টান দিতেই ও হুমড়ি খেয়ে পড়ল। তৌসিফ ওকে নিজের কাছে লাগিয়ে নিল। পৌষ কথা বলে না, বলবেও না। তৌসিফ হঠাৎই ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, হানি, এমন গাল ফুলিয়ে রাখলে তো আমার আদর আদর পায়। পৌষও ফিস ফিসিয়ে বলল, সমস্যা কি তাহলে? আমাকে নামিয়ে দিন না, এরপর ড্রাইভারকে আদর করুন। কি? জোরে ধমক দিল তৌসিফ। পৌষ হু হা করে হেসে উঠল। হাসতে হাসতে হেলে পড়ল যেন। তৌসিফ তাকিয়ে রইল ওর পানে। এই মেয়ে এত বাজি! আচমকায় গাড়িটা ঝাঁকি দিতেই পৌষ গিয়ে পড়ল জানালার কাছে, বাড়ি খেল।
তৌসিফ ধরার সুযোগ পেল না। মা বলে উঠতেই তৌসিফ তাড়াতাড়ি টেনে ধরলো। হিজাবের ওপরেই হাত ডলতে লাগলো ওর মাথায়। ড্রাইভারকে ধমকে উঠতেই পৌষ ওর বাহু ধরে বলল, উফ, দোষ আমার, অথচ ধমকাচ্ছেন ওনাকে। ড্রাইভার তবুও মাপ চাইল। পৌষ সারস গলায় বলল, আরে আমি সরি, আপনার দোষ নেই। তৌসিফ ওর মাথায় হাত রেখেই বলল, হানি, মাথায় পানি দে, হিজাবটা খুলে দে, গাড়িতেই পানি আছে। আরে লাগবে না তো, ঠিক আছে। তৌসিফের মন মানল না। পৌষ মুখ চেপে হাসছে তখনও। আচ্ছা, মেয়েটা তো অনেক ব্যথা পেয়েছে, কিন্তু প্রকাশ করছে না কেন? এর কারণটা কি? ওর কষ্ট দেখার তো মানুষ আছে, এই যে স্বয়ং তৌসিফ আছে। ও কেন নিজের কষ্ট লুকিয়ে বেড়ায়? সেদিন জ্বরের ঘোরে কাঁদলো, আর গতদিন। গাড়িটা ভার্সিটির সামনে থামতেই পৌষ টাটা দিয়ে নেমে গেল। ওকে আশ্চর্য করে দিয়ে তৌসিফও নামলো। পৌষ কিছু জিজ্ঞাসা করার আগেই ওর হাত নিজের হাতের মুঠোয় পুরে এগিয়ে গেল সামনের দিকে। পৌষ জিজ্ঞাসা করলেও উত্তর দিল না। তৌসিফ ওকে নিয়ে সোজা ঢুকলো মেডিকেল সার্ভিসে। পৌষের চক্ষু চড়ক গাছ। এই ব্যাটা শুধরাবার নয়। পৌষের মনটাই বলছিল তৌসিফ তালুকদারের কেরামতি দেখাবেই। এই নাও ঠেলা, মাথায় টোকা খাওয়ানোর পর ডক্টর দেখাও। লজ্জাই পাচ্ছে এখন পৌষের। বার দুই এক না করলো, লাভ হলো না। তৌসিফ ঢুকেই জানালো, মাথায় অনেক জোরে গাড়ির গ্লাসের বাড়ি খেয়েছে। আমি রাতে এক্সরে করিয়ে নিব, আপনি আপাতত ব্যথা কমানোর ঔষধ দেন। মাথা 4বার চক্কর দিল পৌষের। এই লোকের মাথার তার দুইটা ছেঁড়া আছে। উপস্থিত ডক্টর ঠান্ডা আইসের ব্যাগটা তার মাথায় ধরে রাখলো, বলল, একটা পেইন কিলার জোরে করে তৌসিফ খাওয়ালো। পৌষ না করতেই মুখ চেপে গেলালো। রাগে দুঃখে কান্না পায় পৌষের। চোখ দিয়ে পানি পড়েও যেন পড়ে না। তৌসিফ অবশ্য ওর ভেজা চোখ দেখেছে, তাতে তার যায় আসে না। বউ তার কলিজার টুকরা। তোতা পাখিটা সারাক্ষণই ত ত করে। এর ব্যথা লাগলেই তো অসুস্থ হবে, তখন কে আর কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করবে? সব কাহিনী শেষ করে পৌষরা বের হতে নিলেই উপস্থিত একটা মহিলা জিজ্ঞাসা করলো, কি হন তোমার? পৌষ মুখটা ভেঙে বলল, মামাতো ভাই। তৌসিফ চোখটা এমনভাবে রাঙালো যে পৌষের ভেতরের ছোট্ট কলিজাটা ধড়ফড় করতে লাগলো। বাদরের মতো হেসে পৌষ বলে উঠল, হে, জামাই লাগে। মহিলাটি অল্প হেসে বললেন, অনেক ভালোবাসে তাই না? সামান্যতেই যা করলো। পৌষ শূন্য গলায় বলল, উনি একটু আলগা পিরিত সবসময় আমাকে দেখায়। তৌসিফ এবার দাঁড়ালো না, টানতে টানতে বাইরে আনলো ওকে। পৌষ খিলখিল করে হাসছে তখন। পেছনের মহিলাটাও হাসলেন। মেয়েটা চঞ্চল। তৌসিফ গাড়িতে উঠতেই পৌষ জানালার ফাঁক দিয়ে ডাকলো, ও জামাই। চকিত দৃষ্টি ফেলে তাকালো তৌসিফ। এই মেয়ে একটা বাদর। পৌষ জানালা দিয়ে মাথা বের করে ঢুকিয়ে বলল, কি? সোজা ক্লাসে যাবে, নিতে আসবো। যাব না। কি করবে তাহলে? বটতলায় প্রেম করব। এক চটকানা লাগাবো গালে, মাথা ঠিক হয়ে যাবে একেবারে, বুঝেছো? মাথার নাট বল্টু খুলে গিয়েছে আগেই। তৌসিফ কপালে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, হানি, কি চাই বলো? সামনের সিটে লাঞ্চ দিয়েছি, ওই ব্যাগে আছে, খেয়ে নেবেন, ঠিক আছে? অবাক হয়ে তৌসিফ জিজ্ঞাসা করে, কেন? আসলে আমার পাতানো জামাই দুপুরে বাইরে খায়, তাই তার জন্য রান্না করেছি। তাকে খাওয়ানোর দায়িত্বটা এখন আপনার। কি, পারবেন না? তৌসিফ হেসে মাথা নাড়ালো। পোষ মাথা বের করে ড্রাইভারের সামনে ছিটি বাজাতেই ড্রাইভার তাকালো। পোষ ভেটকি দিয়ে বলল, আমার জামাইকে ভালো মতো পৌঁছে দিবেন। জি জি। ড্রাইভার বিব্রত হলো। তৌসিফের গাল থেকে হাসি সরছেই না। ও হাত নেড়ে বিদায় দিল পৌষকে। পৌষ ঢুকতেই তৌসিফের গাড়িও চলতে লাগলো। অনুভূতিগুলো এলোমেলো। তা গোছাতে বসলো তৌসিফ। সত্যি এলোমেলো এক অনুভূতি। এই মেয়ে ওকে জাদু করেছে। এভাবে বাসা থেকে ছোট থাকাকালীন মা টিফিন দিত, মা নেই, যত্নও নেই। পিয়াসী কখনো এতটা ভাবতো না। কতদিন গেল তৌসিফ না খেয়েই অফিস করলো। না, সময় ছিল না। বাইরে খাবারও সময়ই হয়নি কখনো, আর বাইরে খাবারও ইচ্ছাও হয়নি। দুপুর 3টা নাগাদ মিটিং শেষ হলো। তৌসিফের আজ ক্ষুধা লেগেছে, সাথে তাড়াও আছে। বউ টিফিন দিয়েছে,
রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলেই ইমুকে বলল, আমার বাসা থেকে লাঞ্চ দিয়েছে, সার্ভ করতে বলো। ইমু অবাক হলো বটে, এই প্রথম বলে কথা। এখানে কাজ করে বছর হলো ভালোই। তৌসিফ এক ধমক দিতেই ইমু দৌড়ে বের হলো। মুখ হাত ধুয়ে সেন্টার টেবিলে বসলো তৌসিফ। বাটিগুলো সাজিয়ে রাখা, ভাত, করলা ভাজি, চিংড়ির দো পেঁয়াজি, সাথে ডাল। পাশে ছোট্ট একটা বাক্স, ঢাকনা খুলতেই সালাদ দেখা গেল। তৌসিফের ঠোঁট জুড়ে তখন প্রশান্তির ছাপ। এমনিতেই কম খেলেও আজ পুরোটা সাবার করল। তৃপ্তির ঢেকুর তুলে পানি পান করতে ইমুকে নক করল। তৌসিফ তাকে আসতে বলতেই ইমু ঢুকলো, হাতে তার ছোট্ট একটা চিরকুট। তৌসিফকে দিয়ে বলল, স্যার, খাবারের ব্যাগে ছিল এটা। তৌসিফ ভুরু কুচকে হাতে নিল রঙিন চিরকুটটা। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ও মামাতো ভাই, আমার একমাত্র জামাই, আপনার জন্য লাঞ্চ দিলাম, খাবেন কিন্তু পুরোটা। একটা ভাত বা দানা যদি বাকি থাকে না, তাহলে আপনার মাথার চুল বাকি থাকবে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ভার্সিটিতে তৌসিফ ছেড়ে গেল সেই কত ঘন্টা আগে। পোষ ক্যাফেটেরিয়াতে থেকে একটা সিঙ্গারা নিয়ে খেতে খেতে বের হলো। উদ্দেশ্য গার্ডেন এরিয়াতে যাওয়া, ওখানেই বসবে একটু, আরেকটা গ্লাসে শুরু হবে। আবার ঘন্টাখানিক পর পথিমধ্যেই আদিত্যের সামনাসামনি পড়ে গেল পোষ। আদিত্যও চোখ তুলে তাকিয়েছে। চোখাচোখি হতেই পোষ অস্বস্তিতে পড়ল। মোটেও এখন এর সাথে কথা বলতে ইচ্ছুক নয় পোষ। একে তো বর্তমান সম্পর্ক, দুই হলো তিক্ত অভিজ্ঞতা। আদিত্য যে জঘন্য কাজটা করতে যাচ্ছিল তা ভাবতেই পৌষের অন্তরাত্মা কাঁপতে থাকে। বন্ধুদের সাথে নেশা করা অবস্থায় শিকার করা দৃশ্যটা যেন আজও চোখে ভাসে। পৌষ যথাসম্ভব সাইড কেটে যেতে নিলেই আদিত্য হঠাৎ ডাকলো, পৌষী। পৌষ ঘুরে দাঁড়ালো শটান হয়ে। সম্মুখে আদিত্য। পৌষের দৃষ্টি তখন শক্ত, চোয়ালে দাঁত কামড়ে আছে। আদিত্য কিছু বলার আগেই পৌষ বলে উঠল, ডোন্ট কল মি দ্যাট। আদিত্য সহজ গলায় বলল, সিনিয়র তোমার আমি, জানি, সম্মান বজায় রাখুন আপনি, আর আমিও রাখবো। ইট মারবেন তো পাটকেল আমিও মারবো, দূরে থাকবেন আমার থেকে। বলেই পেছনে ফিরে যেতে নিলে অমনি শোনা গেল আদিত্যের গলা, দেশের বাইরে চলে যাচ্ছি, কথা ছিল একটু। পৌষ আগেই শুনেছে আদিত্য চলে যাবে, ভেবেছিল চলে গিয়েছে, কিন্তু এখনো যে যায়নি তা জানতো না। কাঠ গলায় ওভাবেই বলল পৌষ, কথা শুনতে ইচ্ছুক নই আমি, বলেই গটগট পায়ে এগিয়ে গেল। পেছন থেকে আদিত্য হতাশার দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। ওর সত্যি কিছু কথা ছিল, আর কথাগুলো জরুরিও বটে, কিন্তু এই মেয়ে তা শুনল না। গার্ডেন এরিয়াতে বসে মেজাজটা খারাপ বেড়ে গেল পৌষের। সামনেই ঘাসের ওপরে গোল হয়ে বসা আদিত্যের বন্ধুরা পৌষকে দেখে তাদের নজর আটকালো। যথেষ্ট সিনিয়র হওয়াতে ওদের আশেপাশে আবার জুনিয়র দিয়েও ভরা। চেলামি করতে হবে না। পৌষ উঠে যেতে নিলে হঠাৎই ডাক পড়ল। রাগে যেন চোখে পানি জমে যাচ্ছে পৌষের। পা চালালো সামনের দিকে, তখনই কেউ একজন পেছন থেকে ওর হাতটা টেনে ধরে। কানে ভেসে আসে ওদের কণ্ঠ, কোথায় যাচ্ছ পৌষ? ক্লাস তো শুরু হয়নি, ভাইয়ারা ডাকে ওখানে, চলো শুনে যাও। কটমটিয়ে পেছনে তাকালো পৌষ। ওর এক ব্যাচ সিনিয়র ধরেছে ওর হাতটা। ঝটকা মেরে হাতটা সরিয়ে দিতেই দাঁতে দাঁত চেপে বলে ওঠে পৌষ, হাত ধরবেন না ভাইয়া। ছেলেটা অল্প হেসে কিছু বলার আগেই দুজন ছেলে উঠে এলো। পৌষকে দেখেই বলল, কি হয়েছে তা হাত ধরলে? কেন ধরবে? একজন আচমকাই ওর হাতটা খামচে ধরতেই পৌষ ছাড়াতে চাইল, পারল না। বাকিরা বসে তখনও মজা দেখছে। পৌষ রাগে লাল হয়ে বলে উঠল, হাত ছাড়েন বলছি। কি হবে হাত ধরলে? আচমকা একজন আর্তনাদ করে উঠল। বাকিরা বুঝে উঠতে পারল না। এত দ্রুত সব ঘটল যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি। হাত ধরে রাখা ছেলেটা আস্তে করে হাতটা ছেড়ে ব্যথায় কুকড়িয়ে উঠল। পৌষ জায়গা মতো কিক মেরেছে। বাকি দুজন তখনও হাঁ হয়ে আছে। পৌষ একবার সামনে তাকালো। আদিত্যের বন্ধুরা তখনও বসে আছে, এদিকে আসেনি। পৌষ বাকি দুটোর দিকে তাকিয়ে বলল, এরপর থেকে হাত ধরা থেকে সাবধান, মনে থাকে যেন। রাগে হিস হিস করতে করতে ক্লাসে চলে যায় পৌষ। ও যেতেই আদিত্যের বন্ধুরা
উঠে এলো, আহত ছেলেটাকে ধরে বলল, চল। কই যাব ভাই? ওদের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে। বিচার তো দিতেই হবে। সিনিয়রের গায়ে হাত তোলে, মেয়েটার সাহস কত! ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো বহু কষ্টে। জুনিয়র তিনজনকে নিয়ে আদিত্যের বন্ধুরা হাঁটা দিল চেয়ারম্যানের রুমে। তাদের মুখে তখনও বাঁকা হাসি। চলমান ক্লাসে হঠাৎই পিয়ন এসে নক করলো, উপস্থিত প্রফেসর। কারণ জিজ্ঞাসা করতেই শোনা গেল পোষ হক তাকে চেয়ারম্যান ডাকছেন এখনই। গলাটা যেন শুকিয়ে এলো পৌষের। নিজের নাম শোনা মাত্রই বুকটা ধক ধক করে শুরু করলো। তবুও উঠে হাঁটা দিল ও। দাঁত দিয়ে নখ কামড়ে ঢুকলো চেয়ারম্যানের রুমে। উপস্থিত সেখানে মাঠের ছেলেগুলো। রাগে যেন দপদপ করে জ্বলছে পৌষের শরীর। তবুও ভদ্রতার খাতিরে সালাম জানালো চেয়ারম্যানকে। চেয়ারম্যান গম্ভীর তখন। নিজের ডিপার্টমেন্টের সিনিয়রকে মেরেছে পৌষরাত, সেই বিচার নিয়ে এসেছে অন্য ডিপার্টমেন্ট। খুবই বাজে একটা পরিস্থিতি। ছেলেটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, পৌষরাত, তুমি এটা করেছো? পৌষ চমকালো, মাথা নেড়ে সায় জানালো, এই কাজ সে করেছে। স্বীকারোক্তি শুনে চেয়ারম্যান চোয়ালটা ভারী করলো। করুণ দৃষ্টি বা কঠিন দৃষ্টি ফেলে বলল, এখনই সরি বলো তাদের। তোমার সিনিয়র তারা, তাদের আঘাত করো তুমি? পৌষের নাকের পাটাটা ফুলে উঠল, মাথাটা উঁচু করেই বলতে লাগলো, স্যার ওনারা। ধমকে ওকে চুপ করালো চেয়ারম্যান। পৌষ তখনও তেড়া কম না। ও মাপ চাইল না। চেয়ারম্যান ওর দিকটা শুনতেও চাইছে না। রেগে একবার চেয়ারম্যান উঠে বলল, আক সরি টু দেন পৌষরাত, অর অলসো আই উইল কল ইয়োর গার্ডিয়ান। রাগে চোখটা লাল হয়ে এলো পৌষের। দাঁতে দাঁত চেপে মুখে সরি উচ্চারণ করলো। চেয়ারম্যান ফোঁস করে শ্বাস ফেলল। পৌষরাত সোজা বেরিয়ে নেমে গেল। ওর পা থেমে নেই, একদম গিয়ে হাজির হলো সিনিয়রদের ডিপার্টমেন্টে। তাদের চেয়ারম্যানের রুমে ঢুকে নাক লাল করে বিচার দিল, স্যার, মাঠে ভাইয়ারা জুনিয়র পাঠিয়ে আমার সাথে বেয়াদবি করিয়েছে। তারা আমার হাতটা ধরে টেনেছিল, আমি নিজেকে রক্ষা করতে পা চালিয়েছিলাম। এখন আপনিই বিচার করুন। একদমে বলে থামলো পৌষ। নিজের লাল হওয়া কবজিটাও দেখাতে ভুলল না। ওদের চেয়ারম্যান কড়া লোক। পৌষকে বসিয়ে পানি খাওয়ালেন, ডেকে পাঠালেন ছেলেগুলোকে আনতে। আফসোস, তারা ডিপার্টমেন্টে নেই। পৌষ জানে ওরা কোথায়, কিন্তু বলবে না। ওর কথা একটাই, তোরা আমার ডিপার্টমেন্টে ঢুকে আমাকে দিয়ে মাপ চাইয়েছিস, আমি তোদের ডিপার্টমেন্টে ঢুকে বিচার চাইলাম। ব্যাস, বরাবর। আচমকাই কেবিনের নক হলো। পৌষ তখন সোফায় বসা, সাথে একজন টিচার। চেয়ারম্যান অনুমতি দিতেই পৌষের জম ঢুকলো দরজা দিয়ে। তৌসিফকে এই মুহূর্তে মোটেও আশা করেনি সে। হঠাৎই খেয়াল হলো ওর ক্লাস টাইম শেষ। নিশ্চয় এই ব্যাটা ওকে নিতে এসেছে। কিন্তু 10 কথার এক কথা, তৌসিফ জানলো কিভাবে পৌষ এখানে? চেয়ারম্যান ওকে দাঁড়িয়ে এগিয়ে এলো। দুজন গলাগলিও করলো। পাশে থাকা টিচারের সাথে কথা বলল তৌসিফ। পৌষ কিন্তু তখনও হাতে পানির গ্লাসে বসা। তৌসিফ হঠাৎই ওর হাত থেকে গ্লাসটা সরালো। চেয়ারম্যান তৌসিফের জন্য কফি আনতে বলতেই তৌসিফ বলল, আজ না, অন্যদিন। চেয়ারম্যান বসলেন। তৌসিফ হেসে বলেন, বউ নিয়ে যাবো তাহলে? চেয়ারম্যান ক্যাটক্যাট করে হেসে উঠল, জানালো, ওদের বিচার কাল করছি, আজ যাও, তবে বউ নিয়ে। কফির দাওয়াত কিন্তু রইল। তৌসিফ উঠল, তবে পৌষের হাতটা নিজের হাতে নিয়ে। পৌষও দাঁড়িয়ে গেল। তৌসিফ হাসি মুখে চেয়ারম্যান আর উপস্থিত টিচারের সাথে হাত মিলিয়ে পৌষকে নিয়ে বেরিয়ে গেল। ক্যাম্পাস তখন খালির দিকে। বিকেল গড়িয়েছে বলে কথা। পৌষ একদম শান্তভাবেই তৌসিফের হাতটা ধরে টানছে। কোনো তাড়াহুড়ো নেই ওদের মাঝে। গাড়িতে উঠেও পৌষ চুপ রইল। তৌসিফ শান্ত স্বরেই জিজ্ঞাসা করলো, তুমি নাকি সিনিয়রদের গায়ে হাত তুলেছ হানি? না। তৌসিফ অবাক স্বরে বলল, চেয়ারম্যান মিথ্যা বলবে আমাকে? হাত না, পা মেরেছি। কি? কোথায়? টুনটুনিতে। তৌসিফ হা হয়ে গেল। ওর বউ এটা বলে কি? ফাঁকা একটা ঢোক গিলতেও ভুলল না ও। হক বাড়িতে আজ হইচই পড়েছে। বড় চাচা নিজে আজ তৌসিফকে কল দিয়েছিল। তৌসিফ তাকেও না করতে 2 বার ভাবেনি, কিন্তু যখনই উনি বললেন দুজন এসে ঘুরে যাও,
তখনই তৌসিফ রাজি হলো, দুজনে এসেই ঘুরে যাবে তা জানিয়েছে। চাচার মনে অন্য কথা, সে জানে একবার আনতে পারলেই হলো। পোষ নিজেই গড়িয়ে কেঁদে হলেও থেকে যাবে, তখন না হয় জামাই বউ দুজনেই থাকলো। তৌসিফ যে বউ ছাচ্ছর তা বড় চাচা ঢের বুঝেছেন। মুখের ওপরে কিভাবে বলে দিল, না বউ পাঠাবো না, বউ ছাড়া ঘুম হয় না আমার। চাচা তো এটা শুনেই নিজেই লজ্জায় মরি অবস্থা, একেবারে জামাই হয়েছে বউ পাগলা। শ্রেয়া বাচ্চাদের সাথেই বসা, তখনই হেমন্ত বাড়িতে প্রবেশ করলো। বাবা তাকে ফোন আগেই করেছে। হেমন্ত সোজা বাজার হয়েই এসেছে। বড় মাছগুলো রান্নাঘরে রাখতেই ড্রয়িং রুমে বসা শ্রেয়ার নাকে যেন গন্ধটা ধাক্কা খেলো। মুখ কুচকে রুমে চলে গেল। কেউ ততটা খেয়ালও করলো না অবশ্য। ইনিমিনি উঠে গেল মাছ দেখতে। বিহার টিচার এসেছে, সে পড়ছে এখন। বড় মাছটার দিকে তাকিয়ে হেমন্তকে জিজ্ঞাসা করলো, হেমু ভাই, মাছ কি ঘুমায়? হেমন্ত দাঁত কেলিয়ে হেসে বলল, মাছকে জিজ্ঞাসা কর। মাছ কথা বলে হেমু ভাই? বলে তো। দুটোর গালে দুটো চুমু দিয়ে হেমন্ত রুমে গেল। শ্রেয়া হেলান দিয়ে বই পড়ছে। হেমন্ত হাত পা ধুয়ে এসেছে নিচে থেকে। শ্রেয়ার কাছে হাসি মুখে এগিয়ে আসতে নিলেই নাক চেপে ধরে শ্রেয়া। হেমন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শ্রেয়? গন্ধ, গোসল করে আসুন, মাছের গন্ধ। হেমন্ত বইয়ের মন রাখতে গোসলে ঢুকলো। 10 মিনিটে গোসল সেরেই এক লাফে বইয়ের কোল ঘেঁষে শুয়ে পড়লো। পেটে হাত দিয়ে বলল, বাবার কলিজাটা কি করে? শ্রেয়া হেমন্তের ভেজা চুলে হাত বোলালো। মানুষটা এত কেয়ারিং কেন? হেমন্ত শ্রেয়ার হাতে চুমু দিয়ে বলল, ফ্রুটস খেয়েছিলে? হুম। একটা ডাব কেটে আনি? শ্রেয়া জানে না বললেও কাজে দিবে না। হেমন্ত নিচে গিয়ে একটা ডাব কেটে পানি নিয়ে রুমে এলো। এই সময়টাতে ডাবের পানি বাবুর জন্য উপকারী। শ্রেয়া পানিটুকু চুমুক দিল, জিজ্ঞাসা করলো, মলাই নেই? আছে তো, দিন তাহলে, আগে পানি খাও। শ্রেয়া মুখ চোখ হা করে করলো। ও জানে এখন পানি শেষ না করলে মলাই দিবে না হেমন্ত। তৌসিফ আগামীকাল বউ নিয়ে আসবে হক বাড়িতে। যেহেতু মুখে বলেছে, সেহেতু কথার খেলাপ সে করবে না, তা শিওর। বাজারে গিয়ে জামাই আদরের সবটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন দুই চাচা। চাচিরাও হাতে হাতে পিঠা বানিয়ে রাখছে, জামাই প্রথম আসবে বলে কথা। শ্রেয়া মুখটা হাসি হাসি করে বসে আছে। চিতই গুড়ে ভেজানোর জন্য বানানো হয়েছে, তাতে আগামীকাল খাওয়া যায়, তাই সেই পিঠা খাওয়ার জন্য শ্রেয়া ততটা মুখিয়ে নেই। ওর ধ্যান চাচি শাশুড়ির বানানো ঝাল চিতইতে। কাঁচা মরিচ আর ধনিয়া দিয়ে বানানো হয়েছে। যদি মাত্রই একটা ডিম চিতই খেলো না, গরম ধোয়া ওঠানো একটা চিতই পিহা এনে দিল শ্রেয়ার সামনে। শ্রেয়া ফু দিয়ে মুখে দিতে নিলেই কোথা থেকে হেমন্ত চলে এলো। ফু দিতে দেখেই চাপা স্বরে বলল, শ্রেয়া, ফু দিয়ে খেতে নিষেধ করেছিলাম। ওহ, ভুলে গিয়েছিলাম, সরি। হেমন্ত পিঠা ছিঁড়ে ছিঁড়ে রাখলো যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ইনিমিনি দুটোই ঘুমে ঢুলু ঢুলু অবস্থা, রাত জাগতে পারে না একটাও। রুমেই ছিল। ওদের মা মাত্রই দুটোকে বিছানায় শুইয়ে রেখে এলো, কিন্তু হেমন্তর গলা পেয়েই এসে গেছে। জ্যৈষ্ঠ আর চৈত্র এলো, ওদের খাওয়া দাওয়া চলছে এখনো। হেমন্ত জ্যৈষ্ঠের দিকে তাকিয়ে বলল, দুটো কাল সকালে ফজরের পর ঘুমাস না, তোদের নিয়ে বাইরে যাব। চৈত্র মুখের টুকু শেষ করে জিজ্ঞাসা করলো, কই যাব হেমু ভাই? হেমন্ত উত্তর করার আগেই ইনিমিনি হেমন্তের শরীর বেয়ে উঠে কাঁধ জড়িয়ে ঝুলে পড়ল। কান মুখ দিয়ে কুই কুই শব্দ শুরু করেছে দুটো। তারাও যাবে। বড় ভাইয়ের দুই গালে চপাচপ শব্দ করে দুটো করে 4 জোড়া চুমুও বসালো। হেমন্ত আড়মোড়া ভেঙে শ্রেয়ার কোলে মাথা দিয়ে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। পা দুটো মেলে দিয়ে বলল, পায়ে ব্যথা বুঝলে শ্রেয়? ঠিক সেকেন্ডের ব্যবধানে ব্যাঙের মতো দুটো লাফ দিয়ে ইনিমিনি দুই পায়ের কাছে বসে কোলের ওপরে ভাইয়ের পা ভাগ করে নিল। ছোট ছোট হাত পায়ের আঙ্গুলগুলো টেনে দিতে দিতে আধ ভাঙা গলায় বলল, হেমু ভাই, নিবানা? পায়ের পর আমার মাথা ব্যথাটা, তারপর কাঁধ ব্যথা, এরপর পেট ব্যথা। সকলের মুখে তখন চাপা হাসি। বাকিটা বলার আগেই পিহা উঠে বলল, পৌষাপা থাকলে বলতো হিমু ভাই, আপনার গলায়ও ব্যথা, আসুন টিপে দেই।
সকলে হেসে উঠল। শ্রেয়ও একটু পিঠা হেমন্তের মুখে দিয়ে নিজেই চুলগুলো টেনে দিল। হেমন্ত আদেশের ভঙ্গিতে বলল, পিহা শোনা, চা খাওয়াবি? পিহা রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল, মাকে বলেছি এখনই। পিহা বলতেই জ্যৈষ্ঠ পাশের ছোপায় গা এলিয়ে দিল। চৈত্রের দিকে তাকিয়ে বলল, চালতা পাড়তে হবে, পৌষ আপাকে ভর্তা বানিয়ে খাওয়াবো। যদি না থাকে? হেমন্ত ওদের উদ্দেশ্য করে বলল, তৌসিফ তালুকদার শালা তো জানে না সেধে কাকে বিয়ে করেছে। পৌষ নিজে তো থাকবে, তৌসিফকে সহ নিয়েই থাকবে। আমার বোন বলে কথা। কথা যে একদম সত্যি তা সকলেই জানে। পৌষের স্বভাব সম্পর্কে কে না জানে। পৌষ যাবে না বলে মনস্থির করেছে। তৌসিফ বারবার বলেছে আলমারিতে ব্যাগ রাখা, সেটা যাতে পৌষ পড়ে, কিন্তু পৌষ যাবে না। ভালো লাগে না বড়লোকদের মাঝে যেতে। একবার হেমন্তের সাথে গিয়েছিল, কি এক কাণ্ড ঘটালো সেদিন। ঢের শিক্ষা হয়েছিল পৌষের। এসব জায়গায় আর যাবে না। তখন ওকে বাসায় নামিয়ে দিয়েই গাড়ি ঘুরিয়ে তৌসিফ কোথায় জানিয়ে গেল। জিজ্ঞাসা করলেও উত্তর করেনি ঠিকঠাক, উল্টো থুতনিতে চুমু দিয়ে চলে গেল। পৌষ একা একাই ফ্ল্যাটে চলে এসেছিল। আপাতত গোসল করে সোফায় পা তুলে শুয়ে চিপস খাচ্ছে। কিছুতেই তৌসিফের সাথে যাবে না ও। সোহা নিজের রুমে থেকেই এসেই বুয়ার সাথে কিছুক্ষণ খ্যাচ খ্যাচ করলো। সেসবে পাত্তা দিল না পৌষ। মিনু একটু পরপরই উকি দিচ্ছে, তার নাটক দেখার সময় এটা। কিন্তু পৌষ কার্টুন ছেড়ে রেখেছে। নাকের পাটাটা ফুলে উঠল মিনুর। পৌষ বারবার বিপরীতে গিয়ে বসলো সোফায়। পৌষ তাতে পাত্তা দেয় না। চোখ মুখ ডুবিয়ে অনায়াসে চিপস মুখে পড়ছে। ছলো ছলো চোখে তাকিয়ে রইল মিনু। কি মনে করে উঠে গেল, সোজা সোহার কাছে গেল ও। শয়তানি হাসি দিল পৌষ। এখন নিশ্চিত সোহা চোহা চলে আসবে। হলোও তাই। সোহা এসেই কড়া গলায় বলল, রিমোট ছাড়ো। চোখ উল্টে তাকালো পৌষ, না বোঝার ভঙ্গি করে বলল, কি? টিভির রিমোটটা ছাড়ো। কেন? মিনু দেখবে এখন। দেখুক। সোহা বিরক্ত হয়ে বলল, এসব দেখে না ও, সেটা ওর চোখের ব্যাপার, আমার না। সোহা কটমট করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, ভদ্র মতো কথা শোনো। শুনবো না, যান ফুটুন এখান থেকে। শেষবার বলছি। পৌষ খেপে গেল। ওর গলাটা যেন কচু খাওয়ার পর যেমন চুলকায়, ঠিক তেমনই চুলকে উঠল। ফুঁসে উঠে বলল, টিভি আমার জামাই কিনেছে, বাসা আমার জামাই করেছে, রিমোটও আমার জামাইয়ের, সোফাও আমার জামাইয়ের, আর ওই জামাই হলো আমার। এর মানে বোঝেন? এর মানে এই সব আমার, দিব না। সোহা টিটকিরি করে বলল, এসব দেখেই গলায় ঝুলেছ মেয়ে? না হয় এত সব জেনেও কে বিয়ে করে এমন পুরুষকে যার চরিত্র? আচমকায় সোহার কপালে গিয়ে রিমোট লাগলো। পৌষ ছুঁড়ে মেরেছে, ততটাও লাগেনি অবশ্য। তৌসিফকে নিয়ে ওভাবে বলাতেই ওর রাগে গাটা জ্বলে ওঠে। রিমোট ছুঁড়ে ফেলেই গটগট পায়ে চলে গেল ওখান থেকে। সোয়া তখনও চোয়ালটা ফাঁক করে তাকিয়ে আছে। এই মেয়ের সাহস কত, সোহাকে রিমোট ছুঁড়ে মারে! তিনটা ছেলে হাতের ব্যথায় কুঁকড়ে উঠল। মুখ বাঁধা থাকায় শুধু গঙ্গানির ন্যায় শব্দ হলো। হঠাৎ গাড়ির ভেতর থেকে আদেশ এলো মুখ খুলে দেওয়ার। ভেতরের মানুষটা তাদের আর্তনাদ শুনতে চায়। তিনজনের হাত পুনরায় মুচড়ে ধরতেই তারা ব্যথাতুর শব্দ তুলল। গাড়ির কাজটা উঠে গেল আলগোছে। অন্ধকারে সহসা মিলিয়ে গেল, তা বাতাসের বিপরীতে শাঁসা শব্দ করে। বাড়িতে ঢুকবে এমন সময় আদিত্যকে দেখল তৌসিফ। ওর সাথে দেখা হচ্ছে না আজ অনেক দিন। আদিত্যকে দেখেই ডাকলো ও গাড়ির থেকে নেমে, আদি! আদিত্যের পাটা থেমে গেল। চাচ্চুকে দেখেই এগিয়ে এলো। তৌসিফ শটান হয়ে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো, কবে যাচ্ছিস? এই তো চাচ্চু, কিছুদিন আর। তো অবস্থা কি? আদিত্য অল্প চোখ তুলে তাকালো, অতঃপর ধীরে ধীরে বলতে চাইল, চাচ্চু তুমি পুষিকে। গগন কাঁপিয়ে ধমক দিল তৌসিফ, এই পুষি কি? পুষি কি বল? তোর মুখ থেকে পুষি, পৌষ, পৌষরাত কোনোটাই জানি না শুনি। আদি, চাচি ডাকবি তুই, জিহবা কেটে নিব না হলে আমি। এই চাচি না চাচি আম্মু বলবি, ওকে? মনে থাকবে? দারোয়ান সহ
দুই একজন কাজের মানুষ তাকালো ওদের দিকে। আদিত্য হাতটা মুঠো করে রাখলো। তৌসিফ ওর নড়াচড়া না দেখেই থমকালো। কথা বল। আদিত্য মাথা নাড়ালো। তাতে পৌঁছলো না তৌসিফের। কড়া গলায় বলল, মুখে বল, ডাকবো না। কি ডাকবি? কথা বল আদি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আদিত্যের হাতের রগগুলো ফুলে উঠল, শিরা উপশিরা দেখা যাচ্ছে যেন। রাগে অপমানে ওর মাথা নিচু করেই বলল, চাচি। চাচি না, চাচি আম্মু ডাকবি। মনে যাতে থাকে তোর চাচার বউ সে। তাকে নিয়ে একটা অক্ষরও যদি এদিক ওদিক করিস, আমি তৌসিফ তুই কে সেটা ভুলে যাব। কাঁধে করে যদি ঘোরাতে পারি তাহলে ছুঁড়ে ফেলতেও পারি আমি। তৌসিফ পা বাড়ালো সিঁড়ি দিয়ে, পেছনে না ঘুরেই বলল, তোর কোন বন্ধু যাতে পৌষ রাতের আশেপাশেও না থাকে, এরপর জানে মেরে দিব। আদিত্য চমকে তাকালো, অবাক হয়ে প্রশ্ন করলো, আমার বন্ধু? তৌসিফ কথা বলল না। পেছন ফিরে আদিত্যের কাঁধ চাপড়ে বুকের বাঁ পাশে হাত রেখে নরম স্বরে বলল, তুমি আমার ছেলের মতো আদি। তোমাকে আমি কতটা ভালোবাসি তা তো জানো, জানো না? আদিত্য মাথা নাড়াতেই তৌসিফ অল্প হেসে বলল, বাসায় যা। আদিত্য চলে যেতেই তৌসিফও হাঁটা দিল। বউ তার নিশ্চিত রেডি হয়ে বসে আছে। রুমে ঢোকার আগেই ওকে আটকালো সোহা, কপালে সাদা ব্যান্ডেজ করা। আদিত্য কতটুকু কি হয়েছে কে জানে। সে মাথা পেঁচিয়ে সাদা ব্যান্ডেজ দিয়ে। তৌসিফ এক পলক তাকিয়েই প্রশ্ন করলো, মাথায় কি হয়েছে? সোহা নাক টেনে বলল, পোষ করেছে এটা। তৌসিফ অবাক হলো, আশ্চর্য হয়ে কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে? ও কেন মারবে? নিশ্চয় এমন কিছুই করেছো তুমি সোহা। সোহা অবাক হলেও আমলে নিল না, আক্রোশ মিশ্রিত গলায় বলল, আমার মাথায় রিমোট ছুঁড়ে মেরেছে। এখনো এর বিচার পাবো না? বেয়াদব মেয়ে সে একটা, বড় ছোট মানে না। তৌসিফ মাথা ঠান্ডা করলো, তার কাছে সময়টা গুরুত্বপূর্ণ। সোহাকে জানালো, আমি কথা বলছি ওর সাথে। কথা বলছি? কি বলার আছে? এই যে আমার মাথা, এরপর কি বলার আছে? তৌসিফ কথা বাড়ালো না, রুমে চলে এলো। মুড নষ্ট করার ইচ্ছে আপাতত নেই। ঘুটঘুটে অন্ধকার রুম দেখেই ভুরু কুচকায় তৌসিফ। পোষ কোথায়? ওকে তো রেডি হয়ে থাকতে বলেছিল। লাইটটা অন করতে করতে ডাকলো, হানি, আর ইউ দেয়ার? লাইটটা অন হতেই বিছানায় দেখা গেল ওকে। কাঁথা দিয়ে মাথা সহ ঢেকে রেখেছে সে। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলল। কাঁথা সরাতে নিলেই পোষ শক্ত হয়ে রইল। তৌসিফের মাথায় রাগ উঠে গেল। এই মেয়ে কেন জ্বালাচ্ছে ওকে? তৌসিফ এক টানে কাঁথা টেনে সরালো। পোষ তবুও ঠ্যাটার মতো পড়ে রইতেই তৌসিফ এক টানে ওকে ধরে তুলল। পোষ চোখ খুলল না। তৌসিফ এবার দিল এক ধমক, কি সমস্যা? কি হয়েছে? সোহাকে কেন মেরেছ? কেন জ্বালাচ্ছ আমায় তুমি? রেডি হওনি কেন? পোষ মাথা তুলে তাকালো, রাগী সুরে বলল, ওই সোহা? কি? কি বলো? বলতে দিন। মুখের কথাটা টেনে নিয়ে বললেন, বলো। এত কেন জ্বালাচ্ছে ওই ছোঁয়ার জন্য? মনে হচ্ছে পাতলা ডালে বাগার দিল কেউ। আপনাকে চরিত্রহীন বলেছিল, টিভির রিমোট দিয়ে মেরেছি এই জন্য। মানলাম আমি তর্ক করেছি, তাই বলে এমন কথা বলবে? শুধু বলেছিলাম টিভির রিমোট আর বাসা আমার জামাইয়ের, মানে আমারও। তৌসিফ নরম হলো, ওকে কাছে টানতেই চিরবির চিরবির করে উঠল পৌষ। তৌসিফ ওকে শান্ত করতে জানে। ওর হাতটা ধরে নিতে নিতে বলল, রেডি হওনি কেন হানি? যাব না তো। যেতে হবে তোতা পাখি। যাব না। তৌসিফ চোখ গরম দেখাতেই চুপসে গেল ও। আলমারি খুলে ব্যাগ নিয়ে কাপড় বের করে চমকালো, এটা কোনো কাপড় না, এটা তো নাইট ড্রেস। পোষ দাঁত চেপে বলে উঠল, এটা পরে যাব? তৌসিফ স্বাভাবিকভাবেই ওটা সরালো, জানালো, আরে শাড়ি আনলাম তো হানি, ওটা পরবে। এটা ফিরে এসে পরবে। এটা কিছুতেই পরবো না আমি। এখন না তো হানি, এসে এটা পরবে, শুধু আমার সামনে। দাঁতে দাঁত চেপে ধরে পোষ দ্বিতীয় ব্যাগটা হাতে নিল। কালো রঙের একটা শাড়ি, অসম্ভব সুন্দরও বটে। পৌষের মনটা ঝলমলিয়ে উঠল সাহসা, মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তা বেশিক্ষণ টিকল না। ব্যাগে পুনরায়
হাত ঢুকিয়ে ব্লাউজ সহ অন্য কিছু বেরিয়ে এলো। চোখ বড় বড় করে তাকালো পৌষ। রাগে ছুঁড়ে মারলো যা তা গায়ে গিয়ে পড়লো তৌসিফের মুখে। পৌষ হিসিয়ে বলল, আপনাকে বলেছি আমি এসব আনতে? তৌসিফ মাথা থেকে হাত নিয়ে বলল, আমি না আনলে কে আনবে শুনি? চেয়েছি আমি? লাগে তো। আপনাকে বলতে বলেছি? অসভ্য লোক। এসব কেন ধরেন আপনি? সাইজ কে বলেছে আপনাকে? বউ আমার। সঠিক বেঠিক সব সাইজ আমার জানা আছে। পৌষ তৌসিফের হাত থেকে টেনে নিল ওটা। দৌড়ে গিয়ে ঢুকলো ওয়াশরুমে। ভেতরে গিয়ে গালিও দিল দুটো, যা ছিল অতি সস্তা। এই মেয়ের মুখের বুলি হয়েছে এই দুইটা। তৌসিফ নিজের স্যুট বুট বের করলো। তারা ওখানে সোশ্যাল গেস্ট। বইয়ের সাথে বলতে গেলেই এই প্রথম বন্ধুদের সাথে দেখা। একটু হাবভাব ঠিক রাখতেই হয়। মাঝারি শরীরের অতি স্বল্পই মেদ, সুন্দর করে তাতে কালো শাড়ি পরা, ছোট ছোট সাদা স্টোন তাতে দ্যুতি ছড়াচ্ছে। মাথায় সাধারণত একটা কালো হেজাব পরা। দেখতে সাধারণ হলেও অতি অসাধারণ সেটা। তৌসিফ যেন ঢোক গিলতেও ভুলে যাচ্ছে। তার পরনেও কালো প্যান্ট, সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার। দাঁতে দাঁত দিয়ে চেপে রাখলো তৌসিফ। মানুষ সে ততটাও ভালো না। না ভালো তার নিজের অতীত। শুধুমাত্র এই মেয়েকেই দেখার পর থেকে তার মধ্যে পরিবর্তন আসা শুরু করলো। না হয় তৌসিফ তালুকদারের রগে রগে শয়তান চলে অনেক আগেই আগে পিছে তা বলে বেড়ায়। পা বাড়িয়ে এগিয়ে ভ্যানিটির সামনে গেল তৌসিফ। সেখানেই বাক্সে রাখা ডায়মন্ডের 4টা চুড়ি। তৌসিফ তা নিয়ে পৌষের সামনে এসে হাতের কবজি ধরে দুটো দুটো করে পরালো। 2 আঙ্গুলে দুটো আংটি পরিয়ে তাকালো সরাসরি মুখের দিকে। সাজ অতি নগণ্য। পৌষ যে ততটাও সাজগোজ পছন্দ করে না, তাই এতদিনে তৌসিফ বেশ বুঝে গিয়েছে। অথচ সামান্য সাজে পৌষের মুখের আদল ঘুরিয়ে গিয়েছে একেবারে। তৌসিফের বাগানের যেন স্বয়ং জ্যোৎস্না নামলো আলো ছড়াতে। তপ্ত হওয়া ওষ্ঠ দুটো আর টিকতে চাইল না পৌষের থুতনিতে। তারা নিজেদের স্থানও ও খবরদারি দেখালো। পৌষ আস্তে করে জিজ্ঞাসা করলো, বের হবেন না? শু পরিয়ে দাও বলে কাউচে বসলো। শাড়ি পরা অবস্থায় কাজটা মুশকিল বটে, কিন্তু তৌসিফ সেই দিকে নজর দিল না। বলেই যেন খালাস। পৌষ কালো শুটা নিয়ে সামনে এলো। শাড়ি পরা অবস্থায় ওভাবে বসাটা সম্ভব হলো না। পাশ থেকে টুল নিয়ে এসে তাতে বসে তৌসিফের পাটা নিজের কোলে তুলে পরালো জুতা। পৌষের এতে ভালোই বেগ পেতে হলো, কিন্তু এই বিষয়টা নিয়ে তর্ক করতে পারল না। নিজের ঘাড়ে সে নিজেই কোপ মেরেছে। একদিন ছোহা জুতা চুজ করে দেওয়ার পরই তো পৌষ কাণ্ড করলো। এখন ঠেলা সামলাও পৌষরা, ঠেলা সামলাও। তৌসিফ একটা স্টোনের পার্স পৌষের হাতে দিয়ে ওর হাতটা ধরে হাঁটা দিল। গাড়িতে উঠেই তৌসিফ আজ ড্রাইভারকে বলল, ইউ ক্যান লিভ। ড্রাইভার সরে দাঁড়ালো। মাঝে মধ্যেই ওর স্যার একাই ড্রাইভ করে। গাড়ির ডোরটা খুলে পৌষকে জায়গা দিল তৌসিফ। শাড়ি সামলে উঠতেই ওর আঁচলটা ধরে কোলে দিল তৌসিফ। নিজে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলতে শুরু করেছে। ছোট্ট করে তৌসিফ শুধালো, এত আনিজির কিছুই নেই হানি, আই এম উইথ ইউ না? পৌষ হু হা কিছুই করলো না। তৌসিফ ডান হাতে স্টিয়ারিং রেখে বা হাতে পৌষের হাতটা ধরে টেনে নিজের হাতের মুঠোয় নিল। ওভাবে রেখেই বলল, কি হয়েছে? বাসায় আসার পর আপনার সাথে কথা আছে আমার, একটু জরুরি। পৌষের ভাষা প্রকাশ করছে মামলা সিরিয়াস। তৌসিফ বুঝলো এখন বউকে ঘাটাতে গেলেই ঝামেলা হবে, তাই মাথা নেড়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ঘণ্টাখানিকের মাঝেই নিজেদের গন্তব্যে পৌঁছালো ওরা। একজন কালো স্যুট বুট পরা বিশাল দেহের লোক এসে গাড়ির ডোরটা খুলে দিল। তৌসিফ বের হয়ে অপার পাশের ডোরটা খুলে পৌষের হাতটা ধরে বের করলো। শাড়ির আঁচল গুছিয়ে দিয়ে নিজের বাহুর ভাঁজে ওর হাতটা নিয়ে হাঁটা দিল সামনে। তৌসিফের অপেক্ষা ছিল সকলেই। ও আসা মাত্রই ওর বন্ধু রৌনক এগিয়ে এলো। তৌসিফের সাথে হাঁক করে তাকালো পৌষের দিকে। পৌষ অবাক চোখে এদিকে ওদিকে দেখছে। এরকম পরিবেশে সে কখনোই আসেনি। চারিদিকে চোখ ধাঁধানো, মন মাতানো চাকচিক্য, মানুষের সমারোহ অনেক,
কিন্তু জায়গাটা এতই বিশাল যে বোঝা যাচ্ছে না। রৌনক পৌষের দিকে হাত বাড়িয়ে হাসি মুখেই বলল, আমাদের ভাবি। বাড়ানো হাতটা অবলীলায় তৌসিফ ধরে নিজে হ্যান্ডশেক করলো, হাসি মুখেই জানালো, হ্যাঁ পৌষরাত। রৌনক বুঝলো তৌসিফ তার বউ নিয়ে সিরিয়াস, হাত পর্যন্ত ছুতে দিবে না। অল্প হেসে রৌনক বলল, বস তাড়াতাড়ি হাই, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। তৌসিফ মাথা নাড়ালো। বাদ বাকিদের সাথে শুধু চোখের দেখা হলো। সময় অনেকটাই অতিক্রম হওয়াতে আগে ওরা উদ্ভাবনের কাজটা সারলো। প্রেস মিডিয়া থাকায় পৌষকে আগেই সাইডে বসিয়ে এসেছে তৌসিফ। পৌষ যে অস্বস্তি বোধ করছিল তা তৌসিফ বুঝতে পেরেছিল। পৌষ সাইড থেকে সবটা স্পষ্ট দেখতে পেল। লাল রিবন কেটে তৌসিফ তালুকদার প্রবেশ করছে। এত এত মানুষের ভিড়ে বন্ধুর কাজের আর শোরুমের ম্যাটেরিয়ালের প্রশংসা করছে। পৌষের চোখ পলক যেন না পড়ে। এই লোক এতটা গুছিয়ে কথা বলে, হাত নাড়ানোর ভঙ্গিও অদ্ভুত সুন্দর। পরিপাটি একটা মানুষ, অথচ এর নামে আগে পরে কত কালির দাগ পড়েছে। পৌষের আজ কিছুর উত্তর চাই। হঠাৎই একটা যুবতী মেয়ে এসে দাঁড়ালো পৌষের সামনে। পৌষ তাকাতেই দেখা মিলল সুন্দরী রমণীর। হাই সোসাইটির হাই পড়া মেয়েটি। দেখেই বোঝা যাচ্ছে বয়স তার 18 কি 19 হবে। পৌষকে পা থেকে মাথা পর্যন্ত দেখে প্রশ্ন করলো, তুমি পৌষরাত? পৌষ মাথা নাড়াতেই মেয়েটার ঠোঁট গোল করে বলল, ও। বলেই আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো পৌষ। বিব্রত বোধ হলেও বটে। জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আরশি চুলগুলো পেছনে সরিয়ে বলল, তুমি জানো তৌসিফ আমাকে পছন্দ করত, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে হলো না কেন? আরশি অবাকও হলো বটে, মেয়েটা রিয়াক্ট করলো না কেন? আরশি পুনরায় বলল, উই আওয়ার ইন এ ডিপ লাভ। বয়সের বাপের বয়সী তোমার হয় সে, লজ্জা লাগে না? কাঠখোট্টা এই জবাবে আরশির চোখ কোঠর থেকে বের হবার উপক্রম। এত বড় কথা শুনেও এই মেয়ে এত শান্ত। আরশি পাশে বসলো ওর, অবাক হয়েই জিজ্ঞাসা করলো, কি কিছু বলবে না তুমি? কি শুনতে চাও? এই যে আমি বললাম। বাইরের মানুষের কথা কানে তুলে নিজের সংসারে কেন অশান্তি করব? আমি কি পাগল? আরশি পুনরায় বলল, তৌসিফ আমাকে। ওকে থামিয়ে পৌষ বলল, তোমাকে কি বিয়ে করেছে? করলেও আমার সমস্যা নেই, তার নামে অনেক কিছুই বিয়ের আগেই শুনেছি, এখন না হয় বিয়ের পরেই শুনলাম। বলেই দাঁড়িয়ে গেল পৌষ। চোখের পানি লোকাতে অন্য সাইডে চলে গেল। ক্লাস থেকে টিস্যুটা বের করে চোখের কোণা মুছে নিল অতি সাবধানে। পুরো তৌসিফ তালুকদার এক জলজ্যান্ত রহস্য, যাকে খোলসা করতে গিয়েই প্রতিনিয়ত তাতে ডুবে যাচ্ছে পৌষ। আরশি অবাক হলো বটে, মেয়েটা কিভাবে মুখের উপরে বলে দিল তৌসিফ তালুকদার তার বাবার বয়সী? সে কি জানে রৌনকের ভাতিজিও? ফাঁকা ঢোক গিলল আরশি, যদি চাচুকে বলে দেয় এই মেয়ে। কিন্তু এটাও সত্যি, আরশি ভালোবেসেছিল তৌসিফ তালুকদারকে। তার ব্যক্তিত্বের কাছে তার নামে রটা সকল কথা আর বয়স কোনোটাই ম্যাটার করে না। তৌসিফ কথা শেষ করে পৌষকে খুঁজতে এলো। বন্ধুরা সব জ্বালিয়ে মারছে তাকে, বউ দেখবে তারা, সবগুলোকে মুখিয়ে আছে একদম। পৌষকে নির্দিষ্ট জায়গায় না পেয়ে তৌসিফ ভুরু কুঁচকাল। এদিকে ওদিকে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখা মিলল তার নির্দিষ্ট রমণীর। ওই তো কোনায় দাঁড়িয়ে আছে, ডাগর ডাগর চোখে আশপাশ দেখছে। তৌসিফ ওইদিকে পা বাড়াতেই একটা ওয়েটার এলো পৌষের সামনে। ট্রেতে কিছু ড্রিঙ্ক রাখা আছে, সাথে ফ্রুট সালাদ। অফার করতেই পৌষ হাত বাড়ালো নিতে, গলা শুকিয়ে গিয়েছে তার। যেই না নিবে অমনি ওর বাড়ানো হাতটা ধরে ফেললো তৌসিফ। পৌষ অসন্তোষ প্রকাশ করে বলো, কি হয়েছে? কি খাবে আমাকে বলো। নিচ্ছিলামই তো। ওয়েটারের দিকে তাকিয়ে তৌসিফ বলো, ফ্রুট জুস নিয়ে আসো গো। মাথা নেড়ে চড়ে গেল ওয়েটার। পৌষ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ছিলই তো, অ্যালকোহল ছিল ওগুলো। বড় বড় চোখ দিয়ে তাকালো পৌষ, চোখ মুখ বিকৃত করে বলল, কি? জি মাই হানি, কাম তোমার জন্য অনেকেই অপেক্ষা করছে। এখানে ভালো লাগছে না, লাগবে চলো। গোমরা মুখ করেই গেল পৌষ। তৌসিফের বন্ধুরা হাঁ করে তাকিয়ে রইল।
এত ছোট মেয়ে, বউ করেই তাহলে তাদের হাট্টা খাট্টা বন্ধু, এমন ঘর কোনো হলো বুঝি? আড্ডা দিতেও সময় থাকে না তার। রৌনক ফিসফিস করে তৌসিফের কানে বলল, এই ৩৮ বছর বয়সে এসে ২০ বছর বয়সী বউ নিয়েই তাহলে ঘরমুখী হলি তুই? তৌসিফ চোখ রাঙালো, তাতেই রৌনক চুপ করে গেল। তবে বাকিরা থেমে নেই, তারা পৌষকে আপ টু থেকে দেখেই নানান রকম প্রশ্ন করে যাচ্ছে। তৌসিফ ওদেরকে থামিয়ে দিয়ে বলো, ওইদিকে চল, বসে কথা হোক। একদম সাইডে বিশাল বড় বসার জন্য খালি জায়গা, ওরা গিয়ে বসলো সেখানে। রৌনকের বউ পৌষকে দেখে মিষ্টি মুখে বলল, এ তো অনেক ছোট তৌসিফ, তা পোষরাত সামলাতে পারছো তো তোমার তৌসিফকে? পোষ উত্তর করার আগেই হামজা নামের একজন বলে উঠল, পারেনি আবার আমাদের তৌসিফ ঘর ছাড়া আজকাল কিছুই বোঝে। পৌষের চিন্তা হলো, তাদের কথা অনুযায়ী তৌসিফ আগে বাসায় বেশি থাকতো না, তাহলে সোহা যা যা বলল আজ তা কি মিথ্যা? সোহার কথা অনুযায়ী তো কথা মিলছে না। তবুও তাড়াহুড়ো করে না পৌষ। পুনরায় একজন প্রশ্ন করলো, বেটা বউ তোর ছোট, মজা নিতেও পারছি না ভাবি বলে। পৌষের ছুটন্ত মুখটা আর আটকে রাখতে পারলো না, হুড়ুত করে কথাটা বেরিয়ে আসলো, এতক্ষণ ধরে তো মজা নিচ্ছেন আপনারা, আরো বাকি আছে? সবগুলো হা করে তাকিয়ে রইল। পরেক্ষণে হো হা শব্দে হেসে উঠল। তৌসিফ মুচকি হাসলো, তার তোতা পাখিটা আজ চুপচাপ ছিল, যা দেখে তার মনের কোথাও কষ্ট হচ্ছিল। এখন কথা বলাতে একটু শান্তি শান্তি লাগছে। ওদের কথার মাঝেই জুস এলো। তৌসিফ পৌষের হাতে দিয়ে বলল, ক্ষুধা লেগেছে? পৌষ উত্তর করার আগেই বাকিরা মজা নেওয়া শুরু করলো। জুসে চুমুক দিল পৌষ, তারপর বিরক্ত লাগছে। এত বড় বড় দামড়া দামড়া ব্যাটাগুলো এমনভাবে কথা বলছে যেন এরা ভার্সিটি পড়ুয়া ছেলে। বউগুলো তো কম না। এই যে পৌষ জুস খাচ্ছে, তার মধ্যেই একজন তার কানে কানে ফালতু এক কথা জিজ্ঞাসা করলো। পৌষ তার কথায় শুধু মুচকি হাসলো। তৌসিফের পেটে গুতা দিতেই তৌসিফ ওকে পাশ থেকে জড়িয়ে ধরলো। আরেকজনের বউ সরাসরি জিজ্ঞাসা করলো, তো পৌষ, বিবাহিত জীবন কেমন লাগছে? পৌষ মাড়িটা শক্ত করে হাসি মুখেই বলল, জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। সকাল থেকে রাত জামাই নিয়ে খুব সুখেই আছি। আপনার কেমন আছেন? আর আপনার কেমন যাচ্ছে? মহিলাটি হক চকালো। এই বয়সে তাদের সংসারে মন নেই, দুইজনই কাজে ব্যস্ত, বাচ্চাগুলোও বড় হয়েছে, এই তো। উত্তরে তিনি হাসলেন, বললেন, তোমারই তো সময় এখন, জামাই আঁচলে বেঁধে রাখো। এত সুন্দর জামাই ছুটে গেলে সমস্যা। মুচকি হাসল পৌষ, বলল, যে আমার, সে দিন শেষে আমার কাছেই ফেরত আসবে, তাকে বেঁধে রাখার প্রয়োজন নেই। পৌষের এহেন উত্তরে তৌসিফ অবাক হলো বেশ। পৌষ কি তবে তৌসিফকে নিজের ভাবে? বাকিরাও ওর উত্তরে মুগ্ধ হলো। তারা মন থেকে চায় তৌসিফ ভালো থাকুক। পিয়াসী তার জীবনের অনেকটা সময় কেড়ে নিয়েছে। ডিনার করতে বসতেই দেখা গেল ভিন্ন চিত্র। পৌষের প্লেট থেকে চামচ দিয়ে কিছু কিছু নিয়ে তৌসিফ খাচ্ছে, আবার নিজের প্লেট থেকেও পৌষকে খাওয়াচ্ছে। এদের কারোর মনে এটো খাবারের প্রতি তিক্ততা নেই। হঠাৎই তাদের মনে পড়ল পিয়াসীর কথা। তখনও তারা ডিনার করছিল। তৌসিফ শুধু নিজের ছেঁড়া একটা চিকেন পিয়াসীর প্লেটে তুলে দিয়েছিল, কারণ ছিল পিয়াসীর চিকেনটা বেশি পছন্দ। অবাকের বিষয় ছিল পিয়াসী তা ছুঁয়েও দেখেনি, বরং সেই খাবারও খেলো না। তৌসিফ তখন বন্ধুদের সামনে বউকে উঁচু রাখতেই সুন্দর করে মিথ্যা বলেছিল, আরে ওর অ্যাসিডিটি আছে। অথচ সবাই তৌসিফের চোখের ভাষা বুঝেছিল। এত এত আদর যত্নের পর এহেন আচরণ কোনো পুরুষই সহ্য করতে পারে না, অথচ প্রেমিক পুরুষ করেছিল। বাস্তব চিত্রটা আরো সুন্দর। ফ্রুট সালাদ খাবে না দেখে তৌসিফ চোখ গরম দেখিয়ে পৌষের মুখে দিয়ে দিচ্ছে। লিপস্টিক ব্র্যান্ডের হওয়াতেই ঠোঁটেও কিছু একটা আছে, তাও টিস্যু দিয়ে মুছে মুছে দিচ্ছে তৌসিফ। বলছে, পকেটে করে নিয়ে এসেছি, খাও, এরপর লাগিয়ে দিব। 2 চামচ খেয়ে আর খেলো না পৌষ। তৌসিফ খাচ্ছে বাকিটা। তৌসিফের খাওয়া শেষ, শুধু একটা চিকেন বল আধ খাওয়া রাখা। অবলীলায় তা চামচে তুলে মুখে দিল পৌষ। তৌসিফ জিজ্ঞাসা করলো, ভালো লেগেছে?
পোষ মাথা নাড়াতেই রৌনকের দিকে তাকিয়ে তৌসিফ বলল, প্যাক করিয়ে দিস তো, রাতে ক্ষুধা লাগে ওর, তখন খাবে। রৌনক হাসি মুখে সাই জানালো। এত এত দম্পতির মাঝে দেখা যাচ্ছে শুধু কৃত্রিম সাজসজ্জা আর আভিজাত্য, অথচ এই অসমবয়সী জুটিটার মধ্যে আছে শুধু সামঞ্জস্যতা, অকৃত্রিমতা আর প্রেম, যা সকলকে মুগ্ধ করবে, দিগন্ত থেকেও দিগন্ত টেনে নিয়ে যাবে রূপকথার এক জগতে। খাওয়া দাওয়ার পাট চুকে যেতেই দেখা মিলল ভিন্ন দৃশ্যের। সামনেই ফাঁকা স্থান, যেখানে দলে দলে দম্পতিরা কাপল ডান্সে ব্যস্ত। লাইভ মিউজিক জ্বলছে পাশেই। তৌসিফরা আড্ডা দিচ্ছিল এতক্ষণ। আড্ডার মাঝেই বার কয়েক ওর পেটে গুঁতা দিল পৌষ। তৌসিফ তাকাতেই কেমন একটা মুভ করে। এর মানে অবশ্য তৌসিফ জানে, বাচ্চারা যেমন এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকে না, তেমনি পৌষ রাতও। তৌসিফ আদর করে করে ভুলিয়ে ভালিয়ে রাখছে ওকে। কিছুটা জাপানিজ ভাবে ডেকোরেট করাতেই নিচের গদিতে বসা ওরা। তৌসিফ হেলান দিয়ে বসে নিজের বাহুতে পৌষের মাথাটা নিল এলিয়ে। এদের আড্ডা চলছে জমকালো ভাবে। পৌষ নজর ঘুরালো। বারের ব্যবস্থা করা কয়েকজনের কি সুন্দর করে গিলছে শুধু। ঠোঁট উল্টাই পৌষ। আর কতক্ষণ? এদের আড্ডায় ও মন বসছে না কিছুতেই। এদের কথা শুরু হয়ে বিয়ে দিয়ে শেষ হয় বাসর ঘরে, এমন একটা অবস্থা। তৌসিফ বরাবরই বন্ধুদের চোখ রাঙিয়ে রাঙিয়ে চুপ করাচ্ছে। পোষ মনে মনে গালি দিল, শালা এক একটা বুড়ো হয়ে গিয়ে ঝুনা হয়ে গেল, অথচ ভাবখানা এমন যেন কচি কদু। উত্তরেই রৌনক হাসি দিয়ে উঠল, দাঁড়ালো। তৌসিফের দিকে তাকিয়ে বলল, চল ডান্স হোক একটা। তৌসিফ কিন্তু না করলো না। তার শখ আছে বউ নিয়ে অনেক, আহ্লাদীপনা তার ভালো লাগে। বউ মানেই আদরই হবে, সোহাগী হবে। এদের পা থেকে মাথা পুরোটাই থাকবে আহ্লাদে ভরপুর। এরা হবে মধুর রস, যা আহরণ করবে তার একমাত্র পুরুষ মৌমাছি। তৌসিফ পৌষের দিকে হাত বাড়িয়ে দিল বসা অবস্থায়। বাকি বন্ধুরাও বউ নিয়ে ফ্লোরে ততক্ষণে। রৌনক জোর দিয়ে বলল, কাম ফার্স্ট ম্যান। পৌষ আর চোখে তাকিয়ে ফিস ফিস করে বলল, আমি নাচবো না। বউ নাচাতে এসেছেন আপনি? তৌসিফ একটু থতমত খেলো, নিজেকে ধাতস্থ করে অসহায় চোখে তাকিয়ে বলল, ইটস নট লাইক দ্যাট হানি। পৌষ চোখ তুলে তাকাতেই দেখলো এক জোড়া চোখ খুব আশা ভরসা নিয়ে তাকিয়ে আছে। পৌষ ফাঁকা ঢোক গিলল। কিছু বলবে তার আগেই কোথা থেকে আরশি হাই হিলের ঠক ঠক আওয়াজে তুলে ওদের সম্মুখে এসে দাঁড়ালো। তৌসিফের দিকে হাত বাড়িয়ে দিয়ে আবেদনময়ী ভাবে বলল, মে আই? হাই কাপল, শালি বলে ওকে। আর পৌষের জামাইকে পৌষের চোখের সামনে আরেক মেয়ে বলে, মেয়ে আয়? এই মেয়ের মুখ না খামসে দিবে পৌষ। পৌষ ছো মেরে উঠল চিলের মতো করে। আরশির বাড়ানো হাতটা এক চাপ্পড় মেরে তৌসিফের হাতটা ধরে উঠে দাঁড়ালো। মাড়ি শক্ত করে যেতে যেতে বলল, তোমার বাবার বয়সী এই বেটা, বুঝেছ? একদম তোমার চাচাকে বিচার দিব। বলবো আপনার ভাতিজি বিয়ে করার জন্য মুখিয়ে আছে। দেখবে কোনো এক গাঞ্জাখোর ধরে এখনই বিয়ে করিয়ে দিবে। আরশি হা হয়ে তাকিয়ে রইল। ওর বোধগম্য হলো না কিছুই। তৌসিফ যেতে যেতেই পৌষকে বলো, কি দরকার ছিল? ও তাই তো, কি দরকার ছিল না? কচি মেয়ে দেখলেই তো আপনার বুকের ভেতরে থই 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 করে। কি সব বলো তুমি হানি? আমার বউই তো কচি। পরের টুকু কানে কানে বলল, আজ সাধু পুরুষ বলেই তুমি ফিটফাট আছো হানি। আমি অসাধু হলে আমার তোতা পাখির ত ত যে কোথায় যাবে তার ঢের জানা আছে আমার। কথায় কথায় ওরা ডান্স ফ্লোরে চলে এলো। আশেপাশে সবাই হেলে দুলে নাচছে। পৌষ অসহায় চোখে তাকিয়ে বলল, জামাই নাচো তো, আসো না আমার সাথে। তৌসিফ এক টানে পৌষকে নিজের কাছে নিল। এক হাতে কোমর ধরে পৌষের হাত রাখলো নিজের বুকে। টিপ টিপ শব্দ করছে পৌষের বুক। তৌসিফ ফিসফিস করে বলল, আমাকে সারাক্ষণই এশারায় নাচিয়ে এখন বলো নাচ পারো না? গানের সুরে সুরে সকলে তখনও নাচে বিভোর। হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো, এখন সকলে স্মাশ করবে। পৌষ আশেপাশে দেখে অবাক বনে গেল। বেহায়া বেশরম নির্লজ্জ সবগুলো এখানে, এক একটা বুড়ো বুড়ি যুবক যুবতীরা এমনভাবে স্মাশ করছে। তৌসিফ নেশালো চোখে তাকিয়ে রইল।
খুব ধীরে ধীরে সে মুখ এগিয়ে আনলো পৌষের কাছে। এক হাত পৌষের চুলের পেছনে দিয়ে হেজাবটা চেপে ধরে অতি যত্নে সে চুমু দিল পৌষের থুতনিতে। পৌষ চোখ বুজে নিল। বলা হয় সঙ্গ দোষে লোহা ভাসে, পৌষের সাথে বোধ হয় তাই হলো। সে হঠাৎই তৌসিফের ওষ্ঠ ধরে নিজের ওষ্ঠধর চেপে ধরল। তৌসিফ অবাক বনে গেল, তবে নিজেও সাই জানালো। অনুভূতি তাদের আজ ভিন্ন, দুজনই প্রাপ্তবয়স্ক, তাদের মাঝে বাধা বলতেও কিছু নেই। স্বাধীনভাবে দুজন লেপ্টে গেল একে অপরের সাথে। বারে বসে আরুষি দেখলো সবটা। কষ্টে তার চোখে পানি চলে এলো। তার কাছে তৌসিফ তালুকদার মানুষটা বেশ শখের ছিল। সে খুব করে চেয়েছিল তাকে। এখন পৌষকে দেখে যেন রাগ চেপে গেল ওর মাথায়। ক্লাস হাতড়ে একটা মেডিসিনের পাতা বের করলো, কিছু ক্যাশ ওয়েটারের হাতে দিয়ে গোপনে কিছু বলে আরুষি সরে দাঁড়ালো। যেই আগুন তার বুকে জ্বলছে, তার কিছুটা স্ফুলিঙ্গের শিকার না হয় পৌষ তালুকদারই হোক। বন্ধুদের পাল্লায় পড়ে একে একে 2 প্যাক গিলে নিল তৌসিফ। প্রায় সময় খাওয়া হয় তার, তবে পৌষকে বিয়ের পর গিয়েছিল একদিন। সেদিনটাই সে আঘাত করেছিল পৌষকে। নেশা যদিও তার তত সহজে হয় না, তবু আজ 2 গ্লাসেই মাথাটা ভার হয়ে এলো। পৌষ গিয়েছে ওয়াশরুমে, সেই ফাঁকেই গিলছে তৌসিফ। রৌনক আরেক গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বলল, পৌষ আস্তে আস্তে গিলে ফেলল। তৌসিফ হেসে বলল, বউ ভয় পাই না আমি, বলেই গিলে নিল। প্রায় 10 মিনিট পর ও যখন পৌষ এলো না, তখন তৌসিফ উঠে দাঁড়ালো। বউ কোথায় গেল ওর? তৌসিফ লেডিস ওয়াশরুমের সামনে যেতেই দেখলো শাড়ি ঠিক করতে করতে পৌষ বেরিয়ে আসছে। তৌসিফ গিয়ে বাকিটা পথ বউকে ধরে নিয়ে এলো। ওর পা তখনও টলছে, যদিও এটা হওয়ার কথা না। এতটুকুতে তো তৌসিফের গলাই ভেজে না। শব্দ করতেই পৌষ জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কিছু না, বাসায় যাচ্ছি আমরা। বাচ্চা গেল, কি এক জায়গা, ভালো লাগে না। তৌসিফ রৌনকের কাছে গিয়ে বলল, চিকেন বল দিয়েছিস? গাড়িতে পাঠিয়েছি। রৌনকের বউ সহ বাকিরা এসে পৌষকে বিদায় জানালো। কেউ কেউ আবার পৌষের কানে কানে পরামর্শ দিল। আমলে নিল না পৌষ। তৌসিফ বিদায় জানিয়ে গাড়িতে পৌষকে বসিয়ে বলল, 2 মিনিট বসো, আমি আসছি। পৌষ কিছু বলার আগেই তৌসিফ চলে গেল। ভেতরে ঢুকতেই রৌনক হাসি মুখে ইনটেক বোতলটা খুলে দিল। দাঁড়াতেই তার ঠোঁটে লাগালো তৌসিফ। বেশিক্ষণ লাগলো না, সে সবার করে নিল সবটা। রৌনক জিজ্ঞাসা করলো, প্যাক করে দিব? দূর শালা, এখন এসব খাই না আমি, বউ আছে না। সবে মাত্র গিলা পাবলিক, আর এই কথা বললে বুঝতে আর বাকি রয় না যে তাকে নেশায় ধরেছে, নাকি সে নেশাকে ধরেছে। টলতে টলতে বেরিয়ে এলো তৌসিফ। রৌনক দৌড়ে ওর পেছনে এলো। গাড়িতে তুলে দিতেই তৌসিফ বসলো পেছনে। রৌনকই ওর ড্রাইভার আনিয়েছে। জানা আছে তৌসিফ তালুকদার এখন ড্রাইভিং করতে পারবে না, তবে এতটা এফোর্টও করার কথা না। মুখে চুইনগাম চিবোতে চিবোতে পৌষের কাঁধে মাথা দিল তৌসিফ। নাকে অল্প গন্ধ আসতেই পৌষ বলে উঠল, কেমন একটা গন্ধ আসছে। তৌসিফ মুখ খুলে বলল, নতুন পারফিউম হানি। তৌসিফের কথা বলার ধরন দেখে পৌষ বুঝলো না কি হয়েছে, তাই জিজ্ঞাসা করলো, ঠিক আছেন? তৌসিফ হঠাৎই শাড়ির আঁচল সরিয়ে পেটে হাত দিল। পৌষের কাঁধে মাথা রেখে বলল, মাই হানি, ক্যান আই হ্যাভ সাম? পৌষ তড়িৎ গতিতে তৌসিফের মুখের সামনে নাক নিয়ে বলল, ইয়াক, কিসের গন্ধ আসছে? এই, আপনি মদ খেয়েছেন নাকি? তৌসিফ শটান হয়ে বাবু সেজে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, আমি ওসব খাই না পৌষরাত। একদম সংসেজে গাড়িতে বসে রইল তৌসিফ। সেই যে চুপ করেছে, আর কথা নেই। এদিকে গাড়ির এক কোনায় সেটিয়ে বসা পৌষ। ওর মন মেজাজ খারাপ হয়ে আছে। এই লোক গলা অবধি মদ গিলে এখন বলছে সে বাকি ওসব খায় না, তাহলে গন্ধ আসে কোথা থেকে? এখন আবার ঢং দেখিয়ে চুপ করে আছে। এসব দেখে পৌষ অবশ্য একটু ভয়েও আছে। এসব মাতাল আতাল, তার ভয় লাগে। এদের হুঁশ জ্ঞান থাকে না, বলা তো যায় না কখন কি বলে বসে। আচমকায় তৌসিফ ধপ করে মাথা রাখলো পৌষের কোলে। ভয়ে ও মাগো বলে উঠলেও সত্যি বলতে পৌষ ব্যথাও পেয়েছে। এভাবে এত বড় ভারী মাথার ভারটা পুরো হুট করে কোলে রাখতেই
এই ব্যথাটা পেয়েছে ও। তৌসিফ ওর কোলে মুখ গুজে দিয়েই বলে উঠল, চুল টেনে দাও হানি। না। কণ্ঠ বান্দার একদমই স্বাভাবিক না। ভয়ে ভয়ে পোষ ওর চুলে হাত রাখতেই খপ করে হাতটা ধরে আটকালো তৌসিফ। হঠাৎই এহেন কাণ্ডে পৌষের বুকটা ধরাস করে উঠল। তৌসিফ দুই পাটি দাঁত বের করে হেসে জিজ্ঞাসা করলো, তোমার চোখ মুখ এমন দেখায় কেন হানি? আই অ্যাম ইউ ড্রাঙ্ক। হাই কপাল, কই যাবে এখন পোষ? ও কি চলতি গাড়ি থেকে ঝাঁপ দিবে নাকি মাটি ফাঁক করে ঢুকে যাবে? একুল ওকুল দুই কুল হাতড়িয়ে উত্তর পায় না পোষ। গলা পর্যন্ত নিজে গিলে সেই বান্দা এখন পোষকে জিজ্ঞাসা করে পোষ গিলছে কিনা। এও হওয়ার ছিল। হাত দিয়ে ঠেলে সরাতে চাইলেও ওকে পোষ, তবে সম্ভব হলো না। এত বড় দামড়া লোকটাকে কিছুতেই সরানো গেল না। পোষ হতাশ, বড়ই হতাশ। তৌসিফ কোলের মধ্যে মাথা দিয়ে গুতাগুতি শুরু করলো। এই জ্বালা কোথায় রাখা যায়? মূলত সে ঘুমাতে চাইছে, এখন কিন্তু জায়গা হচ্ছে না। পোষ অল্প স্বল্প ব্যথা পেয়ে বলে উঠল, আমি ব্যথা পাচ্ছি তো। তৌসিফ ফটাক করে মাথাটা তুলল, বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমি কখন ব্যথা দিলাম? অশ্লীল হচ্ছে তো দিন দিন। আকাশ থেকে যেন টুপ করে মাটিতে পড়ল পোষ। লজ্জায় ওর জান যায় যায় অবস্থা। ড্রাইভার যদিও সামনে তাকিয়ে, কিন্তু কান তো গাড়ির ভেতরেই। এই লোক এমনভাবে কথা বলবে কে বুঝেছে। পোষ চুপ করে থাকতেই তৌসিফ ওর হাতটা টেনে ধরে নিজের কোলে তুলে ফেলল। পোষ চমকালো, তাকে এই মাতাল লোক গাড়ি থেকেই না ধাক্কা দিয়ে ফেলে দেয়। কপাল ভালো বলে তা হলো না, বরং পোষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। কানে কানে ফিস ফিস করে বলল, নৌকা চলছে হানি, নড়াচড়া করো না, পড়ে যাবে তো পানিতে। তখনই গাড়িটা এক ঝাঁকি খেলো, সাথে সাথেই হৈ হৈ করে উঠল তৌসিফ। ভয়ে এবার পোষ কেঁদে ফেলার উপক্রম, যা তৌসিফের দ্বিতীয় কাজে। পোষ বাধা ধরে রাখতে পারল না। গাড়ির সিটে দুই পা তুলে তাতে এখন বসিয়ে রেখেছে ওকে তৌসিফ। তার কথা এক এক দাবি, বউ ডুবে যাবে। সিটের নিচে সব পানি। ড্রাইভারকে ধমক দিল তৌসিফ, আস্তে করে নৌকা টানে মাঝি, বউ সহ এনেছি, ডুবে যাব তো। ড্রাইভার পুরাতন লোক, থেকে চন্দ্রবিন্দু চাঁদ সবটাই তার জানা, তাই তো ততটাও রিয়াক্ট সে দেখাচ্ছে না। আচমকায় পৌষের বোকা কান্না হু হু আকারে রূপ নিল। যখনই গলা ছেড়ে গান ধরল তৌসিফ, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং পার হইতে 2 আনা, ফিরা আইতে 1 আনা, আইতে যাইতে 3 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন, আহা বন্ধু 1 দিন। আর গাইতে পারল না বেচারা। নেশার তালে গাড়িকে নৌকা ভাবল, বউকে কিন্তু সে ফুপাতো বোন ভাবতে পারেনি। বউকে বউই ভেবেছে। কথায় বলে পাগলের বোঝ 16 আনা। পোষ বলতে মন চাইল, মাতালের বুঝ 100 আনা। বউয়ের কান্না দেখেই তৌসিফ তালুকদারের গলার সুর বদলে গেল। পায়ের উপরে বসিয়ে রাখা বউকে সে টেনে টুনে কোলের উপরে নিল। দুই চোখ মুছে দিতে দিতে বলে উঠল আদুরে গলায়, আহা, আমার বউ কাঁদে কেন? তৌসিফকে এত মাসের বিবাহিত জীবনে এহেন রূপে পৌষ দেখেনি। ভয়ে ওর আত্মা গলায় আটকে আছে। কোনো মতে শুধু বলল, আমি যাব না আপনার সাথে। পৌষ ভাবল খেপেই না যাই এই লোক, কিন্তু কই খেপল না তো, উল্টো খিটখিট করে হাসতে লাগলো। পৌষের ভয় বাড়ল। ও কাঁদো কাঁদো গলায় ড্রাইভারকে বলে উঠল, ভাই, আমাকে আমার বাসায় দিয়ে আসুন, আমি যাব না মাতালখোরের সাথে। হঠাৎই গাড়ি কাঁপিয়ে ধমক দিল তৌসিফ। ছিটকে গেল পোষ। তৌসিফ দাঁত চেপে ধরে বলল, বেয়াদ্দপ হচ্ছ দিন দিন তুমি। জামাইকে মাতাল ডাকে কেউ? কে মাতাল? আমি কি মদ খেয়েছি যে মাতাল হব? পোষ থম ধরে গেল। তৌসিফ রূপ বদলালো গিরগিটির মতো। সুর বদলে বউকে ধরে নরম গলায় বলল, হানি, ক্যান আই হ্যাভ এ? পোষ হঠাৎই যেন রাগ উঠে গেল। তড়াক করে সরে গিয়ে বলল, নো, সরুন সামনে থেকে, মুখে গন্ধ আপনার খচ্চর লোক। বাড়িতে চলে আসায় ডোর খুলে বেরিয়ে এলো পোষ। পেছন থেকে সমান তালে তৌসিফ চিল্লিয়ে যাচ্ছে, বউ গেল আমার, বউ গেল পানিতে, বউ ডুবে গেল আমার। পোষ পেছনে তাকালো না আর, সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ড্রাইভার ধরে ধরে তৌসিফকে বের করতেই তৌসিফ গমগমের স্বরে বলল,
আমি পানিতেও হাঁটি, মাটিতেও হাঁটি, আমি কিন্তু বাতাসেও হাঁটি। জি মামা। তোর মামি কই? ভেতরে গিয়েছেন, দেখলে আমাকে রেখে চলে গেল। পোষ রুমে ঢোকার আগেই দেখলো সোহা বসার সোফায়। ওর দিকে না তাকিয়েই পোষ রুমে ঢুকে জুতা আর হেজাব খুলল। হাতের চুড়িগুলো খুলতেই পেট মুচড়ে উঠল ওর। ওয়াশরুমে ঢুকে গলগলিয়ে বমি করে দিল পোষ। গাড়িতে এতক্ষণ যাবৎ বিশ্রী গন্ধের মধ্যে ছিল ও। কতবার মুখের সামনে এসে কথা বলেছে তৌসিফ। এই গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসছে যেন। তৌসিফকে ড্রাইভার রুমে নিলেই সোহা আটকে দিল, থমথমে গলায় বলল, সোফায় রেখে যান। ড্রাইভার বলতে গিয়েও কিছু বলল না। সামান্য কর্মী সে। তৌসিফকে সোফায় রেখে যেতেই সোহা মেইন ডোরটা লক করে দিল। তৌসিফের কাছে এসে গায়ে হাত দিতে নিলেই তৌসিফ সরিয়ে দিল। নিভু নিভু চোখে বলে উঠল, ওফ সোহা, রুমে যাও। সোহা মুচকি হাসলো। সে বুঝে গেল তৌসিফ তালুকদার নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই তাকে যেতে বলছে। এর মানে সে আজ ভালোই গিলেছে, কারণ এক বোতল দিয়ে তার তো গলা ভেজাই তৌসিফ। আজ যেহেতু টলছে, এর মানে গিলেছে ভালোই। সোহা ওর পাশে বসতে বসতে বলল, তোমার বউ রুমে দিয়ে আসবো? আই উইল ম্যানেজ। সে তোমাকে ধোকা দিল, অথচ তুমি তার কাছেই যাবে? ধোকা শব্দটা কানে বিঁধল যেন তৌসিফের। মাথা তুলে জিজ্ঞাসা করলো, পিউ? সোহা মুচকি হাসলো, মাথা নেড়ে বলে উঠল, তোমার পিউ তোমার রুমে? কখন এসেছে? জানি না তো, তোমার অপেক্ষা করছে, যাও। তৌসিফের চোখ মুখ জ্বলে উঠল। রাগে দপিয়ে উঠল মস্তিষ্ক। উঠে যেতে লাগলো টলমলো পায়ে। এদিকে ছোঁয়া হাঁটা দিল নিজের রুমে। তার কাজ শেষ। আজ ওই মেয়ে বুঝবে তৌসিফকে। রুমে ঢুকতেই তৌসিফ দেখল কালো শাড়ি পরা কেউ তার বিছানায় উল্টো দিকে ফিরে আসে। তৌসিফের কানে বাজছে পিও। বিকৃত মস্তিষ্ক তখন তত সব বোঝে না। আচমকা গিয়ে পেছন থেকে চুলের মুঠি চেপে ধরতেই পোষ চিৎকার করে উঠল। তৌসিফ ছাড়ালো না, চুল ছেড়ে গলা চেপে ধরে বলে উঠল, কেন এসেছি সেখানে? পৌষের চোখ দুটো বড় বড় হয়ে এলো, মনে হচ্ছে শ্বাসরোধ হয়ে মারা যাবে এখনই। তৌসিফ আরেকটু চেপে ধরেই বলে উঠল, কেন এসেছিস এত বছর পর? আমার পোষরাত কোথায়? ওকে কি করেছিস? আমার সুন্দর সংসার ভাঙতে এসেছিস তুই? জানে মেরে ফেলবো। পৌষের মুখ লাল হয়ে এলো। তৌসিফের হাতের ওপর দিয়ে হাতটা দিয়ে সরাতে চাইল, পুরুষ শক্তির সাথে পারল না। কোনো মতে শুরুতে বলল, আমি পোষ। তৌসিফের চাপ বাড়ল, ছটফটিয়ে উঠল পৌষরাত। চাপা স্বরে গঙিয়ে ওঠে পৌষ। তৌসিফের হাত ঢিলা ছাড়তেই পৌষ হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি আপনার পৌষরাত, এই যে আমি। তৌসিফ পুনরায় একবার গলা চেপে ধরেই ছেড়ে দিল। তারপর ছাড়া পেতেই এই রুম থেকে দৌড়ে যেতে নিল পৌষ। শাড়িতে পা বেঁধে একদম ড্রেসিং টেবিলের কোনায় লাগলো কপালটা। যান বাঁচাতে উঠে দৌড়ে পাশের রুমে গিয়ে দরজাটা আটকে দিল পৌষ। নক করেই বিছানার পাশে থাকা পানিটা খেয়ে নিল, গা এলিয়ে দিল বিছানায়। এখনো তার দমটা আটকে আসছে। প্রায় 2 ঘন্টা পার হলো। রাত গভীর থেকেও গভীর হচ্ছে। বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে তৌসিফ। তার পরনের জুতাটা অবধি খোলা হয়নি। ধীরে ধীরে তার চোখের পাপড়ি নাড়াচাড়া শুরু করলো। চোখ খুলেই তৌসিফ নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। আস্তে ধীরে মনে পড়ল কিছু। উঠে দাঁড়ালো ও রয়ে শয়ে। এদিকে ওদিকে তাকিয়ে দেখল রুম ফাঁকা, পৌষ নেই। তৌসিফ চালাক মানুষ, ও সহজেই বুঝে গেল ওর ড্রিঙ্ক স্পয়েল করা হয়েছে। উঠে সোজা ফ্রিজের কাছে গিয়ে দুটো লেবু নিয়ে নিল। কিচেনে ঢুকে কেটে নিল গোল গোল করে। পা দুটো তখনও টলছে যেন। মুখে লেবু দিতেই কপাল কুঁচকে নিল তৌসিফ। শক্ত চোয়ালে চিরবির করে উঠে ওর মস্তিষ্ক। ওর ড্রিঙ্ক স্পয়েল করা হয়েছে, সাহস কার আছে তা দেখে নিবে তৌসিফ। এক বোতলে ওর নেশা হয় না কখনো। লেবু খেয়ে ভালো মতো কুলি করলো ও। মুখে আরেক স্লাইস লেবু দিয়ে পাশের রুমে গেল ও। জানা কথা, এখানেই পৌষ আছে। বউকে যে আঘাত করেছে তা কিন্তু তার মনে আছে, মনেও নেই। তৌসিফ অবশ্য কিছুটা বিরক্তও। ওর মনে হচ্ছে আফসা আফসা ওর স্বপ্নে প্রিয়াসীকে দেখেছে, আঘাতও করেছে এমন মনে হচ্ছে। প্রাক্তন মনে রাখার মানুষ তৌসিফ না।
দরজা নক করে দেখলো অবলীলায় চাবি দিয়ে খুলে নিল তৌসিফ। পায়ের জুতা মোজা খুলে সোজা বিছানায় গেল ও। কাঁদতে কাঁদতে যে তার বউ ঘুমিয়েছে তাও অজানা না তার। আবসা আলোয় রুমে আসছে বারান্দা থেকে। এলোমেলো শাড়িতে তার শয্যায় এক একান্ত নারী। তৌসিফ ঝুঁকলো, চুমু দিল কপালে। এক গালে হাত রেখে গলায় চুমু দিতেই পৌষ নড়ে চড়ে উঠল। তৌসিফ আজ যে পুনরায় একবার পৌষকে চাইল। ওর দেহ মন খুব করে টানছে। চোখ বুজে শ্বাস নিল তৌসিফ। এক হাত শাড়িতে দিতেই ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে পৌষ। তৌসিফকে দেখেই ওর ভয় আরো বেড়ে গেল। বড় বড় চোখে তাকিয়ে পৌষ বলে উঠল ভীতু করে, আমি পৌষরাত, পৌষ আমি পিউ না। তৌসিফ ভুরুদয় কুঁচকে গেল সহসা। গম্ভীর কণ্ঠে বলল, হানি। এই একটা ডাক পৌষের কলিজা ঠান্ডা করে দিল। হাউমাউ করে কেঁদে এতক্ষণে ভয় পাওয়া তৌসিফকেই জড়িয়ে ধরল পৌষ। তৌসিফ ভড়কে গেল, দুই হাতে বুকে জড়িয়ে ধরল পৌষকে। অবাক কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আমার তোতা পাখির? পৌষ কথা বলতে পারল না। তৌসিফ ওর মাথা তুলে হাত বোলালো। শাড়ির আঁচল তখন অবলায় কি হয়েছে আমার তোতা পাখির? পৌষ কথা বলতে পারল না। তৌসিফ ওর মাথায় হাত বোলালো। শাড়ির আঁচল তখন অবহেলায় পড়ে। পৌষ তৌসিফের গলায় মুখ গুজে কেঁদে উঠল শব্দ করে। তৌসিফ বুঝলো হয়তো পৌষ এই প্রথম ওকে এমন দেখে ভয় পেয়েছে। আদুরে গলায় তৌসিফ বলে উঠল, হানি, আই এম সরি। আমার ড্রিঙ্কেও স্পাইক করেছে। আই এম সরি জান। পৌষ তৌসিফের গালে হাত রাখলো। পাশের গালটা ভরে আদরের সহিত এলোমেলো চুমু দিতে দিতে বলল, আমাকে ভুলে গেলেন কিভাবে আপনি? কিভাবে ভুলে গেলেন বলুন, কথা বলুন। তৌসিফ বুঝলো না। হঠাৎই ওর হাতে চিট চিট করতে লাইটটা অন করে ও। অমনি আঁতকে ওঠে তৌসিফ। পৌষের কপাল কেটে সাইড থেকে রক্ত বের হচ্ছে। এবার পাই কে তৌসিফকে। আলু ঝালু ব্যাঙের খালো। আর তার মাথা গেল খারাপ হয়ে। অ্যান্টিসেপটিক দিয়ে কপালে ছোট পট্টি লাগিয়ে ব্যস্ত গলায় জিজ্ঞাসা করলো, কাটলো কিভাবে? পৌষ চুপ করে রইল। তৌসিফ ওকে কাছে টানলো, কপালে চুমু দিয়ে বলল, কথা বলো পৌষরাত। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তেই তৌসিফ এবার ওর থুতনিতে চুমু দিল। গালে হাত রাখতেই পৌষ বলে উঠল, আমাকে কিভাবে ভুলে গেলেন আপনি? তৌসিফ বুঝলো না কিছুই। ওর অবুঝ চাহনি দেখে পৌষ নরম স্বরে বলল, আমাকে পিউ পিউ বলে গলা চেপে ধরেছিলেন আপনি। তৌসিফের টনক নড়ল হঠাৎ। গলায় তাকাতেই দেখল স্পষ্ট লাল আঙ্গুলের ছাপ। ফাঁকা ঢোক গিলল তৌসিফ। কে বলবে ও যেটা স্বপ্ন ভেবেছিল সেটা ও বাস্তবে করেছে, তাও কিনা ওর কলিজার টুকরাটার সাথে। পৌষ বেহায়ার মতো তৌসিফের গলা জড়িয়ে ধরল। ভালোবাসা না পাওয়া এতিম মেয়েটা আজ আত্মসম্মান ভুলে গেল। অনুনয় করে বলল, আমাকে আর ভুলবেন না, হ্যাঁ? আমি কোথায় যাব? আপনি না বলেছিলেন আমাকে ভালোবাসেন, বলুন। পৌষ চুমুক দিল তৌসিফের হাতের উল্টো পিঠে, পুনরায় বলল, যে জিনিস আমাকে ভুলিয়ে দেয় সেই জিনিস না খেলে খুব কি ক্ষতি হবে? তৌসিফ কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে বসে রইল ওভাবে। সময় অতিক্রম হতেই শোনা গেল এক তৃষ্ণার্ত প্রেমিকের কণ্ঠ, পৌষরাত। অন্তঃপুরে তখন ধকধক শব্দ। পৌষ উত্তর করে, আমাকে মাফ করে দাও। আচ্ছা। ওকে বুকে জড়িয়ে বিছানায় গা এলিয়ে দিল তৌসিফ। সারা মুখে চুমু দিয়ে বলল, আজ তোমাকে পেতে মন চাইছে হানি, আজ না। তুমি বলেছিলে যেদিন চাইবো সেই দিনই। বলেছিলাম আপনি সম্পূর্ণ সুস্থ হন। আমি সুস্থ আছি তো। বলে তৌসিফ দুজনের কথা আটকে দিল নিজের উপায়ে। তৌসিফ পৌষ ছটফট করতেই ছাড়া হলো। তৌসিফ হাজার অনুনয় করেও কাজ হলো না আজ। পৌষ অনুমতি দিল না। হতাশার শ্বাস ফেলে তৌসিফ বলল, ক্ষুধা লেগেছে তোমার নিশ্চয়। চলো। পৌষ উঠতেই ওর শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল তৌসিফ। কিচেনে ঢুকতেই দেখল চিকেন বলের প্যাকেটটা রাখা। তৌসিফ সেগুলো প্লেটে তুলে ওভেনে দিল। গরম করে পৌষের সামনে এনে রেখে বলল, কাল আবার আনিয়ে দিবনে, সবগুলো খেয়ে নাও। পৌষ ক্ষুধার পেটে চোটে মুখে নিল। রাতেই ওর ক্ষুধা পায় শুধু। পৌষ তৌসিফের মুখেও দিল অবশ্য। এতগুলো খাবার খাওয়া সম্ভব না।
দুজনে খেতেই আচমকা পৌষকে পাজা করে তুলে তৌসিফ। পৌষ গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। দুজনের মাঝে আর কথা হলো না। অতি যত্নে ওদের রুমের বিছানায় রাখলো তৌসিফ। দরজা নক করে এসির টেম্পারেচার কমিয়ে গায়ে থাকা শার্টটা খুলে ছুঁড়ে মারল অজানার উদ্দেশ্যে। পৌষের কাছে আসতেই পৌষের বুকটা টিপ টিপ করতে লাগলো। সময়টা বর্ষাকাল। বাইরে হঠাৎই বৃষ্টি শুরু হলো। উথাল পাথাল আবহাওয়ায় বদ্ধ ঘরের সূচনা হলো এক নতুন অধ্যায়ের। পৌষের শাড়ির আঁচলটা স্থানচ্যুত হলো সেই কখন। গভীর রাতে আশপাশ একদমই নীরব। তপ্ত শ্বাস ফেলে অস্থির তৌসিফ। পৌষের কপালের ছোট্ট পট্টিটা খুলে পড়তেই কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল। পৌষ পাশ থেকে হাতড়ে বালিশ পেয়ে তাতেই কপাল মুছল ও। এদিকে তৌসিফ হুঁশহারা। ওর উন্মাদনায় পৌষ যেন মারা যাচ্ছে। পৌষ নিজের সবটা উজাড় করে দিল। ওর প্রেমে হাবুডুবু খেল তৌসিফ। পৌষের সেই প্রেম সুধা পানে অস্থির তৌসিফ। এদিকে তৌসিফের উৎপীড়নে পৌষ হারিয়ে গেল যেন গহীনে, যেখানে তার নিস্তার নেই। তৌসিফ ছাড়া তার কোনো গন্তব্য নেই। পৌষ শুরু এবং সমাপ্তি দুটোই যেন তৌসিফ, যার আদরে সোহাগে ভেসে যায় পৌষ অতল গহ্বরে। রাত যেন শেষ হয় না, সেই সাথে শেষ হয় না তৌসিফের ভালোবাসা। দুটো দেহ আজ এক এই গভীর রাতে তাদের প্রেমের সাক্ষী হয়ে রইল। ঠান্ডা বিন্দু বিন্দু বৃষ্টি। শেষ রাতে তৌসিফ ক্লান্ত হলো বটে। পৌষকে টেনে বুকে জড়িয়ে নিতেই পৌষ ভাঙা গলায় নাক টেনে বলল, মামাতো ভাই। বাকিটা বলার আগেই ওর মুখটা বন্ধ করে তৌসিফ। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, এর জন্য তুমি দায়ী হানি।